বাচ্চা? ভাই ছোট লোক খ্যাত না। ভাইয়ের ঘরে ফ্লোর মোছার কাপড় যেটা আছে সেটা পর্যন্ত তোদের কেনার সামর্থ্য নেই। ভাই কে জানিস? এই শহরের মোস্ট পপুলার টপ বিজনেসম্যান ইয়াকুব সাহেবের ছেলে। আর ভাইয়ের আরেকটা পরিচয় আছে, এই শহরে যতগুলো নামকরা মাস্তান আছে সবগুলোর বাপ সে। হিনার তো চোখ কপালে উঠে গেছে, মনে হচ্ছে যেন তার কানটা এখনই ফেটে যাবে। কলেজের সবাই তো মুখে হাত দিয়ে ফেলছে, কি বলে খ্যাত মার্কা ছেলে, বাংলার টপ বিজনেসম্যানের ছেলে, সবার যেন সমস্ত কিছু মাথার উপর দিয়ে গেল। এই সেমরি, তুই যত কোটিপতির মেয়ে হোস না কেন ভাইয়ের পায়ের নিচে পড়ে থাকবি। হিনার তো চোখ মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে, কথাগুলোর ওজন সে নিতে পারছে না। রকি তার পুরো টিমকে নিয়ে কলেজ থেকে বের হয়ে চলে যাবে, এমন সময় রানা কোথা থেকে যেন চলে আসে, আর সে এসে রকির পুরো টিমকে মেরে মাটিতে মিশিয়ে দেয়। রকিকে মেরে মাটিতে ফেলে রাখছে। রকির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, রকির রুহু যাচ্ছে আর আসছে। রানা দৌড়ে আকাশের কাছে আসে আর বলল, ভাই আপনার কিছু হয়নি তো? ভাই আসতে দেরি হয়ে গেছে। ভাই জানালার বাচ্চাগুলো নাকি আপনার গায়ে হাত দিছে। আরে রানা, তুই আগে শান্ত হ, আমার কিচ্ছু হয় নাই, আমি ঠিক আছি। রানা টিমের লোকজনকে দেখে সবাই ভয়ে কলেজের ভিতরে ঢুকে পড়ে, এক একজনের হাতে বড় বড় আর্মস। কিভাবে শান্ত হবো ভাই? ওরা আমার কলেজের ভাইয়ের গায়ে হাত দিছে। ওদের রক্ত পান না করলে আমার ভিতরটা ঠান্ডা হবে না। এই রান্না হয়েছে, এবার অফ যা। আর আমি এসব ছেড়ে দিয়েছি। 10 মিনিটের মধ্যে পুরো কলেজ খালি হয়ে যাওয়া চাই, একটা রক্তের দাগও যেন না থাকে। আর রকিকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি কর। আচ্ছা ভাই 10 মিনিট না, আপনার চোখের পলক পড়তে পুরো কলেজ ফাঁকা হয়ে যাবে। চোখের পলক পড়তে পুরো কলেজ ফাঁকা হয়ে যাবে। আকাশ ক্লাসরুমের দিকে যাচ্ছে, কিন্তু পুরো কলেজের স্টুডেন্ট ওর দিকে তাকিয়ে আছে। সবার একটাই কথা, যাকে আমরা খ্যাত বলতাম সেই আসলে বাদশা। আরও কোথা থেকে জানি দৌড়ে এসে আকাশকে সকলের সামনেই খপাখপ করে জড়িয়ে ধরে বলে, এই তুই ঠিক আছিস? বলে কান্না করে দেয়। হ্যাঁ রে, ঠিক আছি তো। এই তুই এইভাবে কান্না করছিস কেন? তোর যদি আজ কিছু হয়ে যেত তাহলে কেমন হতো জানিস? আরে কিছু হবে না আমার। আর এই বাংলার বুকে আমার গায়ে হাত দিবে এমন কারোর বুকের পাঠা হয় নাই। আর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমার নাম শুনলেই 100 হাত দূরে চলে যাবে। হি ইজ বিল্লা দ্য ডন। আরুর কান্না যেন থামছেই না। আকাশ আরুকে ঘুরিয়ে ওর চোখের পানিগুলো মুছে দেয়। এই পাগলি, আর কান্না করিস না। তোদের মতো বন্ধু থাকতে আমার সে কি করবে? আর তিশান কুত্তাটা আজও আসেনি, ওকে কখনোই পাবো না বিপদে আপদে। ধুর, আমার আর কাউকে লাগবে না, তুই সারা জীবন আমার পাশে থাকলেই হয়। সারা জীবন তোর পাশে থাকবো আমি, বুঝলি আকাশ? তারপর আকাশ ক্লাসে ঢোকার সাথে সাথে সবাই আকাশকে ঝাপটে ধরে যে যার মতো করে ক্ষমা চাচ্ছে আর বলছে, আমাদের ভুল হয়ে গেছে, আমরা না জেনে তোমার সাথে খারাপ আচরণ করেছি, প্লিজ আমাদেরকে মাফ করে দাও। শারীরিক গঠন, পোশাক আশাক দেখে তোমরা মানুষকে বিবেচনা করো। তোমাদের মধ্যে মনুষ্যত্বের কমতি রয়েছে, সেটাকে পরিবর্তন করো, তাহলে নিজ থেকেই মাপ পেয়ে যাবে। অনেকের মনে এখনো সংশয় কাজ করছে আকাশকে নিয়ে। আসলে কি সে ইয়াকুব সাহেবের ছেলে? ইয়াকুব সাহেবের ছেলে হলে সে কেন ছদ্মবেশ ধরলো? ওর বাবার তো টাকার কোনো অভাব নেই, তাও কেন এমন কম দামি পোশাক আশাক পরিধান করে সে? আজ কলেজে ক্লাস হবে না, পুরো কলেজ আকাশকে নিয়ে থমকে আছে। স্যাররাও অবাক যে ইয়াকুব সাহেবের ছেলে এই কলেজে পড়ে, বাংলার টপ বিজনেসম্যানের ছেলে এই কলেজে পড়ে। তাদের যেন বিশ্বাসই হচ্ছে না। আরু চল, আজ ক্লাস করব না। আরু আর আকাশ ক্লাসরুম থেকে বের হয়ে যায়। ক্লাস থেকে বের হতেই কলেজের গেটের সামনে 10-15টা গাড়ি হাজির। গাড়িগুলো যেমন তেমন গাড়ি না, দুনিয়ার যত নামি দামি ব্র্যান্ড আছে সবগুলো গাড়ি আছে। মার্সিডিজ, ল্যাম্বরগিনি, সবাই তো গাড়িগুলোর দিকে হা হয়ে তাকিয়ে আছে। ওরা নিজের স্বচক্ষে কখনো এমন গাড়ি দেখবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আকাশ মার্সিডিজের দরজা খুলে ভিতরে বসে যায়, সাথে আরও আছে। সবার কনফিউশন দূর হয়ে গেছে যে আকাশ মাহমুদ কে। এদিকে সবাই তো কানাফোসা করছে, আকাশ মাহমুদ এত বড় লোকের ছেলে, কিন্তু হে না, কলেজের কোন এক কোনায় বসে বসে চোখের পানি ঝরাচ্ছে। সেই নিজেকে নিজেই ধিক্কার দিতে থাকে আর বলে, ছি হেনা, তুই নিজেকে কোটিপতি আর মডার্ন মনে করতি, তুই নিজেকে এলিট ক্লাস দাবি করতি, আজ দেখ তোর পরিণতি।
তুই যাকে ছোট লোক আর খ্যাত বলতি, ওর বাসার কাজের লোকও তোর থেকে বেশি মডার্ন আর যোগ্যতাশীল। ছি হেনা, কিভাবে পারলি এমন একটা ছেলের মন নিয়ে খেলা করতে? সে এত বড় মাপের একজন মানুষ হওয়ার পরেও নিজের টাকার আর নিজের পজিশন নিয়ে অহংকার করেনি, আর তুই সামান্য একটা ওসির মেয়ে হয়ে এত দিমাগ তোর। হেনা নিজেকে ধিক্কার দিয়ে কান্না করতে থাকে। আকাশ ওর ড্রাইভারকে বলে সোজা গাড়ি টান দিয়ে থানায় যেতে। আজ ওসির 12টা বাজাবে সে। ড্রাইভার আকাশের কথা মতো গাড়ি টান দিয়ে থানার সামনে নিয়ে যায়। এদিকে আরুর তো মাথা ভোবো করে ঘুরছে। এত দামি গাড়িতে সে কোনোদিন ওঠেনি। আরে ওঠা তো দূরের কথা, সে নিজের স্বচক্ষে দেখেনি, সে ভাবতেই পারছে না আকাশ শহরের নামকরা কোটিপতির ছেলে। আকাশ থানায় গিয়ে সোজা ওসির কাছে চলে যায়। কিরে গরিবের বাচ্চা, আজ কি মনে করে থানায় এলি? ওই দিনের ধুলাই তো মনে হয় কম হয়ে গেছে। এই ওসি গলা নামিয়ে কথা বল। তোর মতো 2 টাকার ওসি আমার পকেটে থাকে। আকাশ ওসির অনুমতি না নিয়েই চেয়ারে বসে পড়ে আর ওসির টেবিলে পা তুলে দেয়। ওসির তো মেজাজ খারাপ হয়ে যায় আকাশের কর্মকাণ্ড দেখে। ওসি বলল, এই ছোট লোক, তোর কত বড় সাহস! তুই আমার সামনে এসে আমার টেবিলের উপরে পা তুলে, একে তো অনুমতি দিসনি, তার উপরে আবার বেয়াদবি করছিস। এই ওসি গলা নামিয়ে কথা বল, না হয় কণ্ঠনালীটা সোজা লক করে ফেলবো। তুই বাপ চিনতে এখনো ভুল করেছিস। বলেছিলাম না একক দশকে সব হিসাব করব। সময়টা এসে গেছে। ওসি তো সেই লেভেলের খেপে গেছে। এই বেয়াদবের বাচ্চা আমার সাথে বেয়াদবি বলে সে আকাশের কলার ধরে টান দিয়ে মাটিতে ফেলে দেয়। এই ওসি খুব বড় ভুল করছিস। পুরনো হালখাতার হিসেব এখনো বাকি, তার উপরে নতুন করে আবার হিসেবের খাতা ভারী করছিস। এই কনস্টেবল, এদিকে আয়, আর বেটাকে নিয়ে লকাপে ঢুকা আর ইচ্ছা মতো ধুলাই কর। মাথা থেকে পা পর্যন্ত ধুলাই কর, যাতে করে বাকি জীবন আর হাঁটাচলা করতে না পারে। আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, কারণ আসার সময় আকাশ ওকে বারণ করে দিয়েছে। আরও মনে মনে ভাবছে আজ ওসির শেষ দিন। কত বড় তুফান আসতে চলেছে তার কোনো আইডিয়া নাই। কনস্টেবল আকাশকে নিয়ে গিয়ে লকআপে ঢোকায়। ওসি হাতের মধ্যে বড় একটা রোলার নেয় আর বাকি 2-3 জন কনস্টেবলও হাতের মধ্যে রোলার উঠিয়ে নেয়। আকাশকে ওরা লকআপের মধ্যে ঢুকিয়ে শিকল দিয়ে হাত পা বেঁধে ফেলে। ওসি রোলারটা দিয়ে যেই না আকাশকে মারতে যাবে তখনই পুরো থানা কাঁপতে আরম্ভ করে। কনস্টেবল একজন দৌড়ে এসে বলে, স্যার, রানা মোস্তান থানায় এসেছে, তার সাথে কয়েক শতাধিক ছেলে পেলে। ওসির তো কলিজা কাঁপা শুরু করে। রানা ভাই থানায় কেন? আল্লাহ জানে আজ কপালে কি লেখা আছে। ওসি রানাকে জমের মতো ভয় পায়। শুধু ওসি না, শহরের যত নামি দামি ব্যক্তি আছে সবাই রানাকে বাঘের মতো ভয় পায়। ওসি লকআপ থেকে বের হয়ে রানার কাছে যায়। ভাই, আপনি হঠাৎ এখানে? আর ভাই, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমায় একবার শুধু ফোনে বলতেন, আমি চলে যেতাম। ওসি এক কনস্টেবলকে বলে, এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, যা ভাইয়ের জন্য চা নিয়ে আয়। ওসির তো ভয়ে বুক ধুকপুক ধুকপুক করছে। বাকি থানার যারা আছে কারোর কলিজায় পানি নাই, কারণ রানা মাস্তান থানায় এসেছে। ওর নাম শুনে নাই এই শহরে এমন একটা মানুষও নাই। ওর নাম নিয়ে ভয় দেখিয়ে বাচ্চাদেরকে মা বাচ্চাকে ঘুম পাড়ায়। এই ওসি, তোর খেল খতম। তোর নাকি অনেক পাওয়ার বেড়েছে। ভাই, আপনার পায়ে পড়ে আমার ভুল হয়ে গেছে, বলেন, আমি শুধরে নিচ্ছি। ভাই, বিশ্বাস করেন, আমি কোনো ভুল করিনি। আকাশের তো লকআপের ভিতর থেকে পৈশাচিক হাসি আসছে, আরুরও সেই হাসি পাচ্ছে। এই ওসি, তুই কোনো ভুল করিসনি। তুই যেটা করেছিস সেটা মহাভুল। যেই ভুলের কোনো ক্ষমা নাই। আর তুই আমার পা ধরে দিস কোন সাহসে? তোকে তো জুতের তলায় পিষে মারবো। ভাই, আপনার পায়ে জুতোটা দিয়ে ইচ্ছা মতো আমাকে মারেন, আমি আপনার পোষা কুকুর। কিন্তু ভাই, জানে মারিয়েন না। আমি যা ভুল করেছি আমি তা শুধরে নেব। প্লিজ ভাই, একটা সুযোগ দেন। তোকে আমি কেন, পৃথিবীর কারো সাধ্য নাই তার হাত থেকে বাঁচানো। সে যদি তোর প্রাণ ভিক্ষে দেয় তাহলেই তোর দেহতে প্রাণ থাকবে। এমন সময় কনস্টেবল চা নিয়ে আসে। ভাই আপনার চা। চা চা তোতলাতে তোতলাতে কনস্টেবলের হাত অনবরত কাঁপতেছে। মনে হয় এখনই জায়গার মধ্যে মলমূত্র ত্যাগ করবে। এই ওসি, তুই লকআপে কাকে আটক করেছিস? ভাই, সে থানায় এসে বড় গলায় কথা বলছিল, তাই আটক করেছি। ভাই, সে মনে হয় আপনার লোক। আমার ভুল হয়ে গেছে ভাই, আমি এখনই ছেড়ে দিচ্ছি। রানা ওসির বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। ওসি সোজা লাথি খেয়ে ফ্লোরে গিয়ে ছিটকে পড়ে। এই কুত্তার বাস্তা, সে আমার লোক না, বরং আমি তার পোষা লোক। ওসির চোখ বড় বড় হয়ে যায়। রানা মাস্তান কি বলছে এইসব উল্টাপাল্টা? শি ইজ বিল্লা ভাও, যাকে এক নামে পুরো শহর চিনত। বিল্লা দা কিং। আমি রানা, তার কাছে কাঠ পুতুলি।
আমার মতো রানা তার আশেপাশে অনেকগুলো ঘুরঘুর করে। তুই তাকে লকআপে আটক করেছিস, তাহলে ধরে নে তোর সমাধিটা এই থানায় হবে আজকে। ওসির চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরতে আরম্ভ করে। ওসির কলিজা যেন শুকিয়ে গেছে। সে কি করছে তার কোনো আইডিয়া নাই। বিল্লাকে লকআপে না, শুধু তাকে সারা রাত মেরেছেও। থানার মধ্যে যত পুলিশ মজুদ ছিল কারোর কলিজার সাথে নাই। আজ ওসির পাতটা কেটে গেছে। ওসি দৌড়ে লকআপে ঢুকে পড়ে আর আকাশের পায়ে গিয়ে চাপড়ে ধরে। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। ওসি নিজের হাত দিয়ে নিজের মুখে সজোরে আঘাত করতে থাকে আর বলে, ও ভাই, আমায় ক্ষমা করে দিন। আমি জানতাম না আপনি কে, আর আমি আমার পাওয়ারের অপব্যবহার করেছি। আমি কোনোদিন এমন করব না। বলে আকাশের পায়ে ঝাপটে ধরে কান্না করতে থাকে। এই ওসি পাছের উপরে ওঠ, দেখছিস পাওয়ার? হ্যাঁ, এটাই পাওয়ার। 10 জন কনস্টেবল সাথে নিয়ে গিয়ে মানুষকে তুলে এনে লকআপে ঢুকিয়ে মারধর করা, এটা পাওয়ার না। পাওয়ার হচ্ছে তোর মতো ওসি এসে পায়ে ধরে হামাগুড়ি দিয়ে মাফ চাওয়া। কি বলেছিলাম তোর হালকাতা ভারী হচ্ছে, কিন্তু শুনলি না। সেই এসে আমার পায়ে ধরে হামাগুড়ি দিয়ে কান্না করছিস। যা, জীবনটা ভিক্ষা দিলাম, কারণ এই সমস্ত কিছু আমি ছেড়ে দিয়েছি। না হয় তোর দেহটা এত সময়ে ফ্লোরে পড়ে থাকতো। এরপর আর এমন পাওয়ারের অপব্যবহার করিস না। ভাই, আমার জীবন থাকতে আর কোনোদিন এমনটা করব না। এই রানা, চল। তারপর সবাই বাসায় চলে যায়। কনস্টেবল একজন ওসির উপরে গরম হয়ে যায়। এই ওসি শোন, এটা হচ্ছে মনুষ্যত্ব, তোর মধ্যে কোনো মনুষ্যত্বই নাই। ওসি যেন পাগল হয়ে গেছে, তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। আকাশ বাসায় এসে পড়ে, সাথে আরও কেউ নিয়ে আসে। আকাশ, তুই এত বড় মাপের একজন হওয়ার পরেও এমন নর্মাল হয়ে থাকিস কেন রে? বেশভূষাতে কি আছে, খালি অহংকার, এটাই তো। শোন, অহংকার আমার 2 চোখের শত্রু। আসলেই রে, তুই মহান একজন মানুষ। তোর মতো একজন মানুষকে জীবনসঙ্গী করে পেতাম, জীবনটা সুন্দর হয়ে যেত। না রে, কেন করে নে, বারণ করেছে কে? না রে, তার হবে না, কারণ একজনের সাথে আমার সম্পর্ক আছে 3 বছরের। সে ইতালি থাকে, ওকে আমি অনেক 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 লাভ করি। আর তার চেয়ে বড় কথা, তোকে আমি বন্ধু ভাবি আকাশ। তোর পাশে এভাবেই সারা জীবন থাকতে চাই। আর যদি তাকে ছেড়ে দিয়ে তোর সাথে জীবনের সূত্রপাত করি, তাহলে এটা যাক, তোরা ভালো থাক, এটাই দোয়া। আর শোন, তোকে নিয়ে আমার মনে এমন কোনো ফিলিংস নাই, কারণ তুই একটা ভালো মানুষ। তোর মতো ভালো চরিত্রের অধিকারী হতে হলে আমায় আরও 7 বার জন্ম নিতে হবে। সারা জীবন তোর পাশে এভাবে বন্ধু হয়ে থাকতে চাই। আকাশ, তুই নিজেকে যাই ভাবিস না কেন, তুই আসলেই অনেক ভালো, যেটা আমি জানি। আচ্ছা শোন, আজ যেতে হবে রে, অনেকটা সময় হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা যা, কাল কলেজে গেলে দেখা হবে। আর শোন, ড্রাইভার তোকে বাসা পর্যন্ত একদম এগিয়ে দিয়ে আসবে। বাসায় পৌঁছে আমায় ফোন করিস। আচ্ছা। আকাশ এখন দুনিয়ার সবচাইতে হ্যাপি একটা মানুষ, কারণ সে নিজেকে বদলাতে শিখে গেছে। তার মধ্যে এখন কোনো হিংস্রতা নাই। তার চাইতে বড় কথা হচ্ছে তার জীবনে আরু নামের একটা ভালো বন্ধু পেয়েছে। পরের দিন সকালবেলা রেডি হয়ে কলেজে চলে যায়। আজ একদম পুরো ভিন্ন গেটআপে ল্যাম্বরগিনিটা নিয়ে সে নিজে ড্রাইভ করে কলেজের সামনে পার্ক করে। তারপর সে ভিতর থেকে নেমে আসে। পুরো কলেজের সবাই গাড়িটার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আকাশকে দেখে সবাই তো অবাক, এক কথায় রাজপুত্রের মতো লাগছে। ওকে দেখে কেউ চোখ ফিরাতে পারছে না। এমন সময় কেউ একজন পিছন থেকে এসে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে আর আকাশের ঘাড়ের মধ্যে কয়েকটা চুমু বসিয়ে দেয়। আকাশ তো ভ্যাবাচাকা খেয়ে যায়। সে পিছনে ঘুরে দেখে হেনা। আকাশের মেজাজ তো পুরো গরম হয়ে গেছে। সে হেনার গালের মধ্যে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। এই তোর কত বড় সাহস যে তুই আমাকে জড়িয়ে ধরেছিস? সাহসের কি আছে? আমার বিএফকে আমি জড়িয়ে ধরেছি। এই মেয়ে, সেট আপ, মুখ সামলে কথা বল। তোর সাথে আমার কোনো কালেই কোনো কিছু ছিল না। হঠাৎ কোথা থেকে উড়ে এসে বিএফ দাবি করছিস? প্লিজ আকাশ, আমায় এভাবে অস্বীকার করো না। আমি যা করেছি ভুল করেছি। প্লিজ আমায় ক্ষমা করে দিয়ে নিজের করে নাও। হেনা মনে হয় যে সে এখনই কান্না করে দিবে। এই ড্রামাবাজ মেয়ে অনেক হয়েছে তোমার ছলনা, এবার আর না। আমি আমার মতো ভালোই আছি, আর এইসবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। বিশেষ করে তো তোমার সাথে একদমই নাই। ছলনাময়ী মেয়ে নিজের রাস্তা মাপো, আর আমি তো খ্যাত। আমার সাথে কি করে কথা বলছো, ঘৃণা হচ্ছে না এখন? হেনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
কি বলবে সে কিছুই বলার মতো নাই, কারণ সে এমন বিহেভ আগে দেখিয়ে এসেছে আকাশকে। আস্থা ফেরত পাচ্ছে একক দশকে। এই মেয়ে শরৎ, তোমার মতো মেয়ের সাথে আমার কোনো কিছুই নাই। আর নিজের স্ট্যাটাস দেখেছো তুমি? সাধারণ একটা ওসির মেয়ে, আর আমি কার ছেলে সেটা তো হয়তো জেনেই গেছো। তাহলে এবার ভাগো, তুমি আমার লেভেলের না। হেনা ছোট বাচ্চার মতো কান্না করে দেয় আকাশের কথা শুনে। আকাশ হেনাকে ফেলে রেখে ক্লাসে চলে যায়। হেনার নিজের দোষেই সবটা হয়েছে। অহংকার পতনের মূল, আসলেই কথাটা সত্যি। হেনা কান্না করতে করতে বাসায় চলে যায় ক্লাস না করে। আকাশ ক্লাসরুমে ঢুকতেই সবাই ওর সাথে কথা বলতে এগিয়ে আসে, বিশেষ করে মিম। আসলে সরি আকাশ, হেনার সাথে মিলে তুমি কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে তোমার বন্ধু বানাবে? মিম শোনো, সরির কিছু নাই, নিজের দৃষ্টিভঙ্গি বদলাও। এতদিন আমি খ্যাত ছিলাম, কিন্তু এখন কি এমন হলো যে মাপ চাচ্ছ? শুনো, তোমরা হচ্ছ স্বার্থপর কাতারের মানুষ। তোমার সাথে বন্ধুত্ব তো দূরের কথা, তোমার ছায়া পর্যন্ত আমার ধারে কাছে আসতে পারবে না। লেভেল আছে তোমার যে আমার সাথে বন্ধুত্ব করতে আসছো? আমার বাসার পশু পাখিও তো তোমার থেকে বেশি যোগ্যতা সম্পূর্ণ, হ্যাঁ, আসছে বন্ধুত্ব করতে। আকাশের কথা শুনে মিম মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। কারণ মুখে কোনো কথা নাই, কারণ আকাশের আসল পরিচয় জানার পর সবাই বুঝে গেছে আকাশের লেভেল কোথায়। সবাই ওকে অপমান করত, কিন্তু কেউ জানতো না সে যে এই শহরের নামকরা কোটিপতির ছেলে। আকাশের কাছে তারা কিছুই না। একটু পর আরও আসে ক্লাসে। তিশানও আজ ক্লাসে এসেছে। তিশান তো আকাশের ব্যাপারটা শুনে পুরা ক্লাস শুরু হয়ে যাবে, তাই সবাই নিজের জায়গা ঠিক করে নেয়। আকাশ আজ সামনে বসেছে, পাশেই সিটেই আরু, আর তার থেকে এক বেঞ্চ দূরে তিশান। স্যার ক্লাস নিতে এসে দেখে আকাশ সবার সামনে বসেছে। আজ ওর কাপড় চোপড় দেখে স্যারের হুশই উড়ে যায়। স্যার ভিতরে ভিতরে নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছে, কারণ তিনিও আকাশকে কথা শুনিয়েছেন। স্যার চুপচাপ ক্লাস করে চলে যায়। একটু পর কেউ একজন এসে বলে, হেড স্যার আমায় ডাকছে। আকাশ হেড স্যারের কাছে যায়। আকাশ, তোমায় নিয়ে প্রাউড করি যে তুমি আমাদের কলেজে পড়েছো। ইয়াকুব সাহেবের ছেলে আমাদের কলেজে পড়ে, আমার সেটা বিশ্বাস হচ্ছে না। প্লিজ কখনো কোনো কিছু দরকার হলে আমায় বলবে। ওকে স্যার। তারপর আরও কিছু কথা বলে স্যারের রুম থেকে বেরিয়ে আসে, আর মনে মনে ভাবতেছে দুনিয়ার নিজাম পাল্টে গেছে। ভালো মন দিয়ে কোনো কিছুই যায় আসে না মানুষের। একটাই জিনিস দিয়ে বিবেচনা করা হয়, টাকা পয়সার পাওয়ার। আগে যখন বেশভূষা ধরেছিলাম তখন হেড স্যার কেন একটা কুকুর পর্যন্ত মুখ ফিরে তাকায়নি, আর আজ আসল পরিচয় জানার পর পুরো কলেজ পিছনে পড়ে গেছে। ক্লাস শেষ করে আরু, তিশান, আকাশ সবাই ক্যান্টিনে বসে গল্প করছে। এমন সময় একটা মেয়ে এসে আকাশকে প্রপোজ করে। মেয়েটা অন্য ডিপার্টমেন্টের, মেয়েটা দেখতে হেব্বি মাশাল্লাহ, কিন্তু আকাশ সোজা জানিয়ে দেয় সে রিলেশন করবে না। কিন্তু মেয়েটা নাচরবান্দা, সেও আকাশকে ছাড়বে না। আরু আর তিশানের তো সেই হাসি পাচ্ছে। আকাশের এদিকে মেজাজ খারাপ। এই আকাশ, রিলেশন করলে কি হয়? এমন করে দাঁড়িয়ে দিচ্ছ কেন? এই মেয়ে, তুমি আমার চোখের সামনে থেকে যাও তো, না হয় মাথায় তুলে আছাড় দিব। একটু গরম হয়ে বললাম। মেয়েটা ভয় সেখান থেকে চলে যায়। আকাশের মেজাজ একদম খারাপ করে দিচ্ছে মেয়েটা। এই তোরা থাক, আমি যাচ্ছি। সে কি রে, একটু গল্প করি আয় না। না রে, আমার ইচ্ছা করছে না, গল্প করতে থাক তোরা, আমি যাই। এই থাম, আমরাও চলে যাবো তাহলে। তুই না থাকলে দুইজন গল্প করে কি করব? কি রে? তারপর সবাই সবার বাসায় চলে যায়। আকাশ বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়, পরে একটা ঘুম দেয়। বিকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে, পরে আবার পড়তে বসে, কারণ একদম নিকটে চলে আসছে পরীক্ষা। এখন ঘুমিয়ে পড়তে হবে, অনেক রাত পর্যন্ত পড়ে। সমস্ত পড়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে রেডি হয়ে নাস্তা করে কলেজে চলে যায়। কিন্তু কলেজে গিয়ে যা দেখে তার তো হুশই উড়ে যায়। গতকাল যে মেয়েটা আমাকে প্রপোজ করেছিল সেই মেয়েটাকে হেনা উদুম কেলানি কেলাচ্ছে। মেয়েটা আমাকে দেখতে পেয়ে দৌড়ে ছুটে এসে আমার পিছনে লুকালো। হেনা তেড়ে ফুড়ে আসতেছে মেয়েটাকে মারার জন্য। এই কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি ওকে মারছো কেন? আমার অনেক সমস্যা। সে তোকে প্রপোজ করেছে কোন সাহসে? এই মেয়ে, মুখ সামলে কথা বলো। তোমার লেভেলের না আমি যে তুমি আমার সাথে তুই তুকারি করবে। আর কথা হচ্ছে ওর ইচ্ছে হয়েছে, সে আমাকে প্রপোজ করেছে। তোমার সমস্যা কোথায় এতে? না, তোকে কেউ প্রপোজ করতে পারবে না। তোকে খালি আমি প্রপোজ করব। ওর কত বড় সাহস সেটা আমি আজ দেখব।
বলে মেয়েটাকে আবার মারতে ধরে। এবার আকাশের মেজাজ খারাপ হয়ে যায়। সে ঠাস করে হেনার গালে কষে একটা লাগাই দেয়। এই তোকে একবার বলেছি না যে আমি তোর লেভেলের না, তারপরে তুই তোকারি করতেছিস? আর তোর কত বড় সাহস তুই আমার জিএফ এর গায়ে হাত দিস? সে আমাকে গতকাল প্রপোজ করেছে আর আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। হেনা গালে হাত দিয়ে কান্না করতে করতে বলে, প্লিজ আকাশ, তুমি এমনটা করো না। তুমি শুধু আমাকে ভালোবাসবে, তোমার ভালোবাসা পাওয়ার অধিকার শুধু আমার আছে। প্লিজ ওকে না করে দাও। আমার এত ঠেকা পড়ে নাই যে তোমার মতো ধোঁকাবাজকে আবার ভালোবাসতে যাব। ভুলি নাই আমি এখনো কোনো কিছু। মনে আছে সেদিন সবার সামনে জুতোর বাড়ির কথা? সেদিন আমার সবটাই তোমার ছিল, কিন্তু আজ অন্যজন পাড়ি জমিয়েছে। সে যাই করুক না কেন, আশা করি সে অন্তত তোমার মতো ধোঁকাবাজি করবে না। আর প্লিজ তোমার ড্রামাগুলো বন্ধ করো আর আমার চোখের সামনে থেকে দফা হও। হেনা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। মেয়েটা তো সেই খুশি যে আকাশ তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই সবাই দাঁড়িয়ে কি দেখছেন? যান ক্লাসে যান। আর এই যে মেয়ে, তুমি আমায় যত ভালোই বাসো না কেন, কখনো আমার মনে ঢুকতে পারবা না। কারণ যখন আমার বেশভূষা খারাপ ছিল তখন কেউ আমার ধারে কাছেও আসতো না। আর আজ যখন নিজেকে বদলে নিয়েছি, মানুষের লাইন পড়ে গেছে। এমন লোক দেখানো ভালোবাসা আমার দরকার নাই। যে ভালোবাসায় মন দেখে না, মানুষটা কেমন সেটা বিবেচনা করে না, খালি দেখতে কেমন, টাকা পয়সা আছে কিনা সেটা দেখে, এমন ধারা ভালোবাসা আমার দরকার নাই। আর শুনো, হেনার সামনে তোমায় এমন বলেছি তার অন্য কারণ আছে। এখন তুমি যেতে পারো, আমার দ্বারা ভালোবাসা হবে না। সে এটা বলেই মেয়েটাকে রেখে ক্লাসের দিকে চলে যায়। স্যার ক্লাস করাচ্ছে, স্যারের লেকচার শুনছি মন দিয়ে, কিন্তু হঠাৎ কী কারণে জানি জানালার দিকে নজর যায়। তখনই চোখে পড়ল অনেকগুলো গাড়ি কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। গাড়িগুলো আমার পরিচিত মনে হচ্ছে। দূর যাই হবে হোক, স্যারের লেকচারের দিকে মন দেই। স্যারের লেকচার শুনছি এমন সময় পিয়ন এসে বলে হেড স্যারের রুমে এখনই ডেকেছে আমাকে। পিয়নের সাথে সাথে হেড স্যারের রুমে গেলাম। ভিতরে ঢুকতেই তো বড় ধরনের একটা ঝাটকা খেলাম, কারণ হেড স্যারের রুমে হেড স্যার একা না, ওনার সাথে আরেকটা লোক বসে আছেন যিনি হচ্ছেন আমার বাবা। এবার বুঝে আসছে গাড়িগুলো চেনা চেনা কেন লাগছিল। লোকটা আমাকে দেখতে পেয়ে চেয়ার থেকে উঠে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। আমার ভিতরে কোনো ফিলিংস কাজ করছে না, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। বাবা, তুই এত বড় শাস্তি কি করে দিলি আমাদেরকে? আজ একটা বছর তুই ঘর থেকে বাহিরে, সেদিন না হয় রাগ করে তোর গায়ে হাত তুলেছিলাম আর কিছু কথা শুনিয়েছিলাম, তাই বলে তুই এভাবে আমাদেরকে ছেড়ে চলে আসবি? আজ একটা বছর আমাদের মনে কোনো শান্তি নাই। তোর মা রোজ কাঁদে তোর জন্য, আর আমার কথা না হয় বাদিয়ে দিলাম। আজ তোর হেড স্যার খবর না দিলে তো তোর কোনো খোঁজই পেতাম না। বাবা, তুই কীভাবে পারলি আমাদের ছেড়ে একটা বছর কাটিয়ে দিতে? আকাশ ওর বাবাকে ছাড়িয়ে নিয়ে মাত্র 1 বছর হয়েছে, আরও অনেকটা সময় পড়ে আছে। প্লিজ আকাশ, আর রাগ করে থাকিস না। প্লিজ এবার ঘরে ফিরে চল। না, কখনোই না। ঘরের গণ্ডিতে ওই দিন পাড়া দিব যেদিন মানুষের মতো মানুষ হতে পারবো। কারণ ওই দিন এটা বলে ঘর ছাড়তে বলেছিলে আমার মতো কুলাঙ্গার সন্তান তোমার দরকার নেই। আরও বলেছিলি আমার মতো ছেলে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমার মরে যাওয়াই ভালো। কিছুই ভুলিনি আমি। জেদ করে যেমন ঘর ছেড়েছি, তেমন মানুষের মতো মানুষ হতে পারলেই ঘরে ফিরব আবার। আর আপনার যদি স্যারের সাথে কোনো কাজ থাকে তাহলে কলেজেও আসতে পারেন। আমার খোঁজ নিতে কলেজে আসতে হবে না। আমার সামনে পরীক্ষা, আমাকে তাতে ফোকাস করতে দিন। চলি এবার, আমার গুরুত্বপূর্ণ ক্লাস চলছে। আকাশ চলে যাচ্ছে, কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে। সে পিছনে ফিরে বলে, ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। শুনেন, আমি যেমন এই ছিলাম, যেই পথেই ছিলাম না কেন, কখনো অন্যায় করি নাই, মানুষের ক্ষতি করি নাই। আর আপনি আজ বেঁচে আছেন আমি আকাশের জন্য। সেই জন্য আমি কুলাঙ্গার হয়ে গেলাম। হেড স্যারের রুম থেকে বের হয়ে ক্লাসে চলে আসি। ইতিমধ্যে পুরো কলেজে খবর পৌঁছে গেছে যে এই শহরের টপ বিজনেসম্যান ইয়াকুব সাহেব কলেজে এসেছে। তাই স্যাররা ক্লাস ছুটি দিয়ে দিছে।
পুরো কলেজে গমগম করছে মানুষের জন্য। কলেজ স্টুডেন্ট আরও বাহিরের অনেক মানুষও কলেজে এসেছে ইয়াকুব সাহেবকে দেখার জন্য। আকাশের সেই দিকে কোনো আক্ষেপ নাই, তার মন খারাপ হয়ে আছে, তাই সে আরুকে নিয়ে গাছতলায় চলে যায়। কি রে, তোর বাবা আসছে, তোর আরো খুশি হওয়ার কথা, কিন্তু সেইখানে তুই মন খারাপ। কারণ আমি ওনার ছেলে না, তাই। মানে কি বলছিস আকাশ? তুই তো জেনেই গেছিস আমি কে। দেখ, আমি যাই করেছি কখনো মানুষের খারাপ করিনি, মানুষের সাথে অন্যায় বা খারাপ আচরণ করিনি। আর আজ সেই লোকও বেঁচে আছে আমার জন্য। পিন্টু হাজি ওনার পিছনে লোক লাগিয়ে দিয়েছিল মারার জন্য, কিন্তু আমার জন্য কিছু করতে পারিনি। আমি উল্টো ওদের সব কয়টাকে সাইজ করেছি। আর সেই ঘরের মানুষ আমাকে বলে আমি নাকি কুলাঙ্গার, আমার নাকি বেঁচে থাকার অধিকার নাই, আমি সন্ত্রাস। দেখ আকাশ, তুই হয়তো কষ্ট পেয়ে কথাগুলো বলছিস, কিন্তু দেখ তোর বাবা রাগের থেকে কথাগুলো বলেছে। আর তুই যত ভালোই করিস না কেন, তোর কাজ করা লাইনটা তো খারাপ, তাই তিনি হয়তো রিয়্যাক্ট করেছেন। আরে না, আরু, তুই কি ওনার পক্ষ হয়ে কথা বলছিস? আরে না, ওনার পক্ষ নিয়ে কথা বলতে যাবো কেন? আমি তোর পক্ষ নিয়েই কথা বলছি। আচ্ছা থাক, এবার আর গাল ফুলিয়ে থাকতে হবে না। চল ক্যান্টিনে যাব, আইসক্রিম খাবো। জানি না, আমিও এমনটা শুনলাম। তুই তারা আইসক্রিম খেয়ে দুজনে দুজনের বাসায় চলে যায়। ইয়াকুব সাহেব নিরাশ হয়ে বাড়িতে ফিরে যায়। অন্যদিকে হেনা তো বাসায় গিয়ে সমস্ত কিছু তোলপাড় করে ফেলছে, ওকে কেউ থামাতে পারছে না। আমি আকাশকে ভালোবাসি, আমার আকাশকে চাই। হেনার বাসায় যত কাচের শোপিস ছিল সব ভেঙে গুড়ি গুড়ি করে ফেলেছে। হেনার বাবা ওসি বলে, মারে, তুই তাকে অপমান করেছিস, আমি তাকে অত্যাচার করেছি, এত কিছুর পরেও কি সে তোকে মেনে নেবে? আমি জানি না, আমার আকাশকে লাগবে, ব্যাস লাগবেই, না হয় আমি সুইসাইড করব, শেষ কথা। তোমরা আমার ভালো চাও তো ওকে এনে দাও, না হয় তোমাদের মেয়ের মৃত লাশ কাঁধে নিতে প্রস্তুত হও। আকাশ বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে পরে একটু ঘুমাতে যাবে বলে ভাবে, কিন্তু তখনই অচেনা একটা নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? আমি থানার ওসি বলছি। আমাকে কি কারণে ফোন করেছেন? প্লিজ বিল্লা ভাই, আমার কথাটা একটু শুনেন। আমার মেয়েটা আপনাকে খুব বেশি ভালোবাসে, সে আপনাকে না পেলে নাকি সুইসাইড করবে। প্লিজ আপনি আমার মেয়েটাকে গ্রহণ করে নেন। এই ওসি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, সামান্য একটা ওসির মেয়েকে আমি বিয়ে করব? এটা কখনোই সম্ভব না। আর কে কি করবে এত কিছু আমার দেখার সময় নাই। সুইসাইড করবে না কি করবে সেটা ওর ব্যাপার। এর পরের বার যদি আমার নাম্বারে ফোন আসে তাহলে অবস্থা খারাপ করে ছেড়ে দিব। আর আমার রিলেশন হচ্ছে অন্য মেয়ের সাথে। কিছুদিন পর আমরা বিয়ে করতে যাচ্ছি। আপনার মেয়েকে বলবেন অযথা কোনো কিছু করে নিজের বিপদ ডেকে না আনতে, এতে আপনার মেয়েরই ক্ষতি হবে। বাই, ভালো থাকেন। আকাশ ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা ঘুম ভাঙে কারোর হাতের স্পর্শে। কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ মিটমিট করে চোখটা খুলে দেখে আম্মু। আম্মু তুমি? হ্যাঁ আমি। আকাশ লক্ষ্য করে ওর আম্মু কান্না করছে। আম্মু তুমি কান্না করছো কেন? আজ 1 বছর পর তোকে দেখতে পেয়েছি। আজ একটা বছর ধরে তোর চাঁদ মাখা মুখখানা দেখি না। তো কান্না করব না তো কি করব? আকাশ ও ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আম্মু আমায় ক্ষমা করে দেয়। আমি নিজেকে মানুষ করার জন্য ঘর ছেড়েছি, কিন্তু আম্মু তুমি আমার খোঁজ পেলে কোথায়? তোর আব্বু আজ বলল তুই এখানে একটা কলেজে পড়াশোনা করিস। আর তাছাড়া তোর ড্রাইভারের সাথে আমার গতকাল দেখা হয়েছে। ওদেরকে জিজ্ঞেস করেছি তোর কথা, কিন্তু ওরা বলেছে তোর নিষেধ আছে ঠিকানা বলতে। তাও অনেক জোর করে তোর ঠিকানা মুখ থেকে বের করেছি। আকাশ ওর আম্মুর কথা শুনে হাঁ হয়ে তাকিয়ে আছে। তবে আম্মুর সাহস দেখে আমার অবাক লাগছে যে উনি থাকে এক শহরে আর সেই শহর থেকে আমার খোঁজ করার জন্য অন্য শহরে চলে আসছে, তাও আবার একা। আব্বু জানে তুমি যে আমার খোঁজে এসেছো? হ্যাঁ জানি। তাহলে তোমায় একা ছেড়ে দিল কি করে? ছেড়েছে কোথায়, আমি জোর করে বের হয়েছি। বলেছি আমার ছেলের কাছে যাব আমি।
আমায় যদি আটকানোর চেষ্টা করে তাহলে চিরতরে গড় ছেড়ে দিব। আর তাছাড়া ওই লোকের জন্য তুই গড় ছেড়েছিস। একটা বছর আমার কত চোখের জল ঝরেছে জানিস? রোজ রাতে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে লাল করে ফেলতাম। আম্মু সরি। এই পাগল ছেলে, কি করছিস? যা হয়েছে হয়েছে, এবার ঘরে চল। না আম্মু, এটা সম্ভব না। তুই যদি আজ আমার সাথে ঘরে না যাস তাহলে আমি এখান থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাব। আম্মু তুমি কি বলছো এইসব উল্টাপাল্টা? আমি এত কিছু বুঝি না। তোর ঘরে যেতে হবে আমার সাথে। আম্মু, তুই আমার সাথে যাচ্ছিস, এটাই ফাইনাল। আকাশের আম্মু যখন বাসায় এসেছে তখন সিয়াম ছিল না বাসায়। সে সিয়ামকে ফোন করে বলে বাসায় আসতে, সে তার নিজ বাড়িতে ফিরে যাবে। সিয়াম আকাশের ফোন পেয়ে তাড়াতাড়ি বাসায় আসে। আচ্ছা সিয়াম, তুই থাক, আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা ভাই, তাহলে আজ রাতে আমিও আমার বাসায় ফিরে যাব। হ্যাঁ তাই কর, বাসার মানুষ অনেক চিন্তায় আছে। তারপর আকাশের আম্মু আর আকাশ মিলে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আকাশ ফোন করে ওর সমস্ত গাড়ির ড্রাইভারকে বলে দেয় সবাই যেন ওর বাড়িতে চলে যায় গাড়ি নিয়ে। বাসায় পৌঁছাতেই রুহি এসে ঝাপটে ধরে কান্না করে দেয়। এই কুত্তা শয়তান বদমাইশ, কই ছিলি তুই এতদিন? বলে মারতে শুরু করে। রুহি আকাশের ছোট বোন। আরে আরে মারছিস কেন, লাগছে তো? চুপ কুত্তা কোথাকার, তোর শরীরে একদম হাতের নখ ঢুকিয়ে দিব। কিভাবে পারলি তুই আমাকে ফুলে থাকতে ভাইয়া? আকাশ চুপ করে আছে। এই রুহি, এখন বকবক করিস না, পরে এসব আলাপ করিস। এখন অনেক দূর থেকে এসেছে, আগে একটু ফ্রেশ হতে দে। আকাশ আজ 1 বছর পর বাসায় এসেছে। বাসাটা সেই আগের মতোই আছে, কিন্তু কেমন নীরব একটা পরিবেশ। ঘরটা মরা বাড়ির মতো বানিয়ে ফেলেছে। আমি আমার যেই রুম ছিল সেটাতে চলে গেলাম। গিয়ে দেখি সমস্ত কিছু আগের মতোই আছে। অবাক হলাম আমার রুমটা একদম পরিপাটি করে গোছানো দেখে। তার মানে এই রুমটা রোজ কেউ গুছিয়ে রাখে। আকাশকে পেয়ে বাসার সবাই মহা খুশি। আকাশও খুব খুশি। সে সবার সাথে হেসে খেলে কথা বলতেছে, শুধু তার বাবাকে ছাড়া। কারণ সেই মানুষটার প্রতি তার কেন জানি একটা অভক্তি চলে আসছে। আকাশের বাবাও কিছুটা আন্দাজ করতে পেরেছে। তিনিও ভিতরে ভিতরে কুকড়ে কুকড়ে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছেন। আকাশ একেবারে বাসায় ফিরে আসছে। সে সারাদিন বাসায় থাকে। পরের দিন সকালবেলা রেডি হয়ে নিজের গাড়িটা নিয়ে কলেজে চলে যায়। কলেজের গেট দিয়ে ঢুকবে এমন সময় হেনা তার সামনে পথ আটকায়। এই আকাশ দাঁড়াও, তোমার সাথে আমার শেষ কিছু কথা আছে। তোমার মতো মেয়ের সাথে আমার কোনো কথা নাই। না, তোমার কথাগুলো শুনতে হবে। হেনা আকাশের পথ আটকে ধরে। আচ্ছা বলো, কি বলবে? আকাশ, তুমি কি সত্যিই আমায় ভালোবাসো না? আমার জন্য কি তোমার একটুও মায়া হয় না? এই মেয়ে ড্রামা বন্ধ করো। তোমাকে আমার 2 চোখেই সহ্য হয় না। আর রইল ভালোবাসা, শুনো, তুমি ভালোবাসার মতো যোগ্য মেয়ে না। তোমার থেকে পতিতা মেয়েও ভালো আছে। তুমি তো মুখোশধারী শয়তান মেয়ে। তোর মতো মেয়েকে যে কিভাবে আমি ভালোবেসেছিলাম সেটা একমাত্র আল্লাহ জানে। আকাশ বলো, আরো বলো, যা ইচ্ছা হয় বলো আমাকে নিয়ে। যত অপরাধ, যত অপবাদ দিতে ইচ্ছে হয় দাও, কিন্তু প্লিজ আমায় ফিরিয়ে নাও। আমি তোমার সাথে যা করেছি অন্যায় করেছি। আমি জানি যে আমি ক্ষমা পাবার যোগ্য না, ক্ষমার যোগ্য না, কিন্তু বিশ্বাস করো আমার তোমাকে চাই। তুমি ছাড়া আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হয়। তোমাকে না পেলে আমি সত্যিই মরে যাব। এই ধোকাবাজ মেয়ে, মরবি না হয় যা করবি কর। আমাকে কেন বলতেছিস এইসব কথা? তুই হচ্ছিস বিষাক্ত একটা সাপ, যার জীবনে যাবি তাকে দংশন করে বিষে নীল করে দিবি। তোর মতো মেয়ে ভালোবাসার যোগ্য না। আর শোন, তোর যা ইচ্ছা হয় তাই কর। মরবি না কি করবি সেটা তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইসব কথাবার্তা আমার সামনে বলিস না। যা দূরে গিয়ে মর, আমি গেলাম। আকাশ হেনাকে রেখে ক্লাসে চলে আসে। হেনা সেখানেই বসে কান্না করে দেয়। আকাশ ক্লাসে এসে আরুর সাথে কথা বলছে। এমন সময় স্যার ক্লাসে ঢোকে। স্যার আসা মাত্রই সবাই নীরব হয়ে যায়। এভাবে 4 ঘন্টা হওয়ার পর কলেজ ছুটি হয়ে যায়। আকাশ আর আরু ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাবে। এমন সময় আকাশের নজর পড়ে কলেজের গেটের দিকে। হেনা এখনও সেখানে মাটিতে বসে আছে। যেভাবে বসা ছিল ঠিক সেভাবেই বসে আছে।
আকাশের মাথায় ঢুকছে না মেয়েটা 4 ঘন্টা একটা জায়গার মধ্যে কিভাবে বসেছিল। ধুর, আমার কি, ওর ভালো লেগেছে তাই সে বসেছিল। আকাশ ওকে পাত্তা না দিয়ে আরুকে নিয়ে ক্যান্টিনের দিকে হাঁটা দেয়। হেনা আকাশকে দেখতে পেয়ে ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে অসহায়ভাবে এক ঝলক তাকায়। হেনা হয়তো আকাশকে কিছু একটা বলতে চায়, কিন্তু আকাশের কোনো ফিলিংসই নাই যে হেনার কথা শুনবে। সে দেখেও না দেখার ভান করে ক্যান্টিনে চলে যায়। আকাশ আর আরু ক্যান্টিন থেকে নাস্তা করে ফিরে আসে, কিন্তু আকাশ লক্ষ্য করে হেনা আর নাই, সে চলে গেছে। আর সে যেই জায়গাটায় বসেছিল সেখানে চোখের পানিতে ভিজে মাটিগুলো কাদা হয়ে আছে। ধুর, তাতে আমার কি, আমাকে কাঁদিয়েছে, এখন সে নিজে কাঁদুক। আকাশ কলেজের পাশে পার্ক করা তার যেই গাড়িটা আছে সেটা স্টার্ট করে আরুকে সাথে নিয়ে নেয়। আরুকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে সে তার বাড়িতে চলে যায়। বাসায় মোটামুটি ভালোই লাগছে এখন আকাশের, সবাই অনেক কেয়ার করে তার। সারাদিন মা আর ছোট বোনের সাথে হাসি ঠাট্টা করেই সময় চলে যায়। রাতের বেলা খেয়ে দিয়ে বিছানায় শুয়ে আছে আর ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ঘুম আসতেছে না। বিছানার এপাশ থেকে ওপাশ খালি ছটফট করতেছে, ঘুম কোথাও যেন উধাও হয়ে গেছে। আকাশ চোখ বুজে শুয়ে আছে, তখনই তার সকালের কথাগুলো মনে পড়ে। না, আজ মেয়েটাকে অনেক কথা শুনিয়েছি, এমনভাবে না বললেও পারতাম। মেয়েটার চোখ মুখ দেখে কেন জানি মনে হচ্ছে মেয়েটা আমায় সত্যিই ভালোবাসে। এবার তার ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই, কিন্তু কি আর করব, সে তো আমার মন নিয়ে খেলা করলো। আমিও তো তাকে সত্যি ভালোবাসতাম আর এখনো বাসি, কারণ প্রথম প্রেম কখনো ভোলা যায় না। তবে যত যাই হোক, মেয়েটাকে এইভাবে কাঁদানো আমার একদম উচিত হয়নি। না, কালকে কলেজে গিয়ে ওর সাথে কথা বলবো। যদি ওর হাবভাব ভালো দেখি তাহলে সমস্ত কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করব। আকাশ হেনাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভাঙে কারোর ফোনের আওয়াজে। সে মিটমিট করে চোখটা খুলে বালিশের কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে। ফোনটা কানে দিতেই অপর পাশ থেকে কাঁপা কাঁপা কণ্ঠে কেউ একজন বলে ওঠে, বিল্লাহ ভাই, আপনাকে বলছিলাম আমার মেয়েটাকে নিজের করে নিতে, কিন্তু আপনি নেননি। যদি নিতেন তাহলে আমার মেয়েটার এমন দুর্দশা হতো না, সে জীবিত থাকতো। আকাশের তো কিছুই ঢুকছে না মাথায়। এই কি বলছেন উল্টাপাল্টা আপনি? হ্যাঁ, যা শুনেছেন ঠিকই শুনেছেন। গতকাল রাতে হেনা সুইসাইড করেছে। জানেন বিল্লাহ ভাই, সে রাতের বেলা আমাকে আর ওর মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল আর বারবার খালি একটা কথা বলেছিল, আব্বু আম্মু, তোমরা দুজনেই আমাকে মাফ করে দিও। কিন্তু বিশ্বাস করুন কখনোই বুঝতে পারিনি যে মেয়েটা এত বড় একটা কাণ্ড করে ফেলবে। হেনার আব্বুর কথা শুনে আকাশ বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে পড়ে। আকাশের যেন দুনিয়াদারি ঘোলাটে হয়ে গেছে। হেনার আব্বুর কথা শুনে আকাশের নিঃশ্বাসটাও যেন এখনই বের হয়ে যাবে শরীর ছেড়ে। কি বললো এটা যে হেনা সুইসাইড করেছে? আকাশ চিৎকার করে কান্না করে দেয়। না, হেনা এটা করতে পারে না। সে গতকাল আমাকে কিছু একটা বলতে চেয়েছিল, সে মরতে পারে না। আকাশ তাড়াতাড়ি করে শার্টটা গায়ে দিয়ে আরুকে ফোন করে, বলে আরু হেনা নাকি সুইসাইড করেছে। জানি না, আমিও এমনটা শুনলাম। তুই তাড়াতাড়ি চলে আয়, দুজনে মিলে হেনার বাসায় যাব। আচ্ছা তুই দাঁড়া, আমি কিছু সময়ের মধ্যে আসছি। আকাশ কোনো মতে তাড়াহুড়ো করে গাড়ির চাবিটা নিয়ে ঘর থেকে বের হয়ে আসে, চোখে মুখে হতাশার ছাপ। গাড়িটা স্টার্ট দিয়ে আরুর কাছে চলে যায়। তারপর দুজন মিলে হেনার বাসায় যায়। হেনার বাসার সামনে অনেক মানুষজন। আকাশ যত এগোচ্ছে ভয়ের মাত্রা ততই বাড়ছে। আল্লাহ হেনার যেন কিচ্ছু না হয়। আমি ওকে খুব ভালোবাসি। আকাশরা আস্তে আস্তে করে ঘরের দিকে এগোতে থাকে। একটু সামনে যেতে দেখে সাদা কাপড় মোড়ানো একটা লাশ মাটিতে শুয়ে রেখেছে। এটা দেখে আকাশের কলিজাটা মোচড় দিয়ে ওঠে। আল্লাহ, হেনার কিছু হলে আমিও মরে যাব। আকাশকে দেখতে পেয়ে হেনার বাবা এগিয়ে এসে বলে, এই যে আকাশ মাহমুদ ওরফে বিল্লাহ ভাই, আমার কলিজার টুকরো মেয়েটা মাটিতে ঘুমিয়ে আছে। হেনার আব্বুর কথা শুনে আকাশের কলিজা ছিঁড়ে যাচ্ছে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না। না, এটা হেনা না, আমি এটা বিশ্বাস করি না। হেনার কিচ্ছু হতে পারে না। আকাশ দৌড়ে গিয়ে লাশটার মুখ থেকে কাফনের কাপড়টা সরিয়ে ফেলে। আকাশ লাশটাকে দেখে সজোরে এক চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। হেনা
ছোট বাচ্চার মতো ঘুমিয়ে আছে। কলিজা, তুমি এটা কি করলে? আকাশ সজোরে চিৎকার করে কান্না করছে। কলিজা, আজ আমি তোমার সাথে সমস্ত কিছু ঠিক করে নিতাম। কলিজা, একটু ধৈর্য ধরলে না তুমি? পাগলের মতো এটা কি করে বসলে? আমি এখন কি নিয়ে বাঁচবো? কাকে কলিজা বলে ডাকবো? কে আমাকে ভালোবাসবে তোমার মতো করে? মানুষ বলতেই ভুল, তুমিও না হয় না জেনে শুনে কিছুটা ভুল করেছো। কলিজা, শাস্তি তো আমি তোমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যেখানে শাস্তি দেইনি সেখানে তুমি নিজেকে নিজে শেষ করে দিলে। কলিজা, কলিজা, এটা কেন করলে? এখন আমায় কে ভালোবাসবে? না, তুমি মরতে পারো না। আমার কলিজা মরতে পারে না। এই যে আপনারা সবাই বিশ্বাস করেন আমার কলিজা মরে নাই, ও কলিজা ওঠো না, এটা বলে হেনার দেহটাকে পাজাকোলা করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর চোখ দিয়েও বৃষ্টির ফোঁটার মতো পানি ঝরে পড়ছে। আকাশের কান্না যেন ওর কলিজাটাকে ছিদ্র করে দিচ্ছে। একটু হেয়ালির জন্য দুটো জীবন আজ নষ্ট হয়ে যাচ্ছে। হেনা এমন ধারা কাজ করেছে আরুরও যেন বিশ্বাস হচ্ছে না। তখন আরু ভাবছে, হ্যাঁ না, কেন তুমি এমনটা করলে? আকাশের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি আমি। ছেলেটা তোমায় পাগলের মতো ভালোবাসে। এখন আর কি হবে? তুমি যে তাকে ছেড়ে চলে গেলে, ছেলেটা যে এখন পাগলের মতো কান্না করছে, ওর চোখের পানি যে আমার সহ্য হয় না। সবটাই হয়তো আমার দোষ। আমি তোমাদের মাঝে কেন এসেছি? না হয় আজ হয়তো তুমি এমনটা করতে না। হেনার আব্বু আম্মু সবাই কান্না করছে। আকাশ এখনো হেনাকে পাজাকোলা করে জড়িয়ে ধরে আছে। এই যে আকাশ ভাই, আর কান্না করে কোনো লাভ নেই। আপনি আমার নয়নমণিটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। এই যে ধরেন, হেনার হাতে একটা চিঠি ছিল, যেটাতে লেখা ছিল তোমরা এই চিঠিটা আকাশের হাতে পৌঁছে দিবে, প্রিয় মা বাবা। আমি চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে আরম্ভ করি। তাতে লেখা, হ্যাঁ কলিজার টুকরা, আমি জানি তুমি কাঁদছো, প্লিজ কেঁদো না। কলিজা, আমি অন্যায় করেছি, তাই নিজেকে ছোট্ট একটা শাস্তি দিলাম। কলিজা, আমি জানি আমার মধ্যে অহংকার ভরা ছিল, কিন্তু বিশ্বাস করো, সেই খেয়াল তোমার সাথে মিশবার পরে উধাও হয়ে গিয়েছে। কলিজা, মানুষ বলতেই তো ভুল, আমিও না হয় ভুল করেছিলাম, তোমায় ভরা মজলিসে অপমান করেছি। তো বিশ্বাস করো, তোমায় অপমান করার ইচ্ছে ছিল না আমার। তোমার জন্য সত্যি আমার মনে ভালোবাসা ছিল। শুরুতে প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবেসেছিলাম, কিন্তু পরে কিভাবে যেন তোমায় ভালোবেসে ফেলেছি। কলিজা, বিশ্বাস করো, তোমাকে অন্যের সাথে দেখে নিজেকে সামলাতে পারছিলাম না। তোমার সাথে অন্য কাউকে দেখলে গা জ্বলে যেত, মনে হতো আমার জিনিসে কেউ হস্তক্ষেপ করছে। তাই রাগ সহ্য করতে পারিনি, তোমায় অপমান করে বসেছি। তার মধ্যে তোমায় নিয়ে পুরনো একটা ক্ষোভ ছিল, যে আমায় থাপ্পড় খাইয়েছো, আমায় অপমান করেছো, তার প্রতিশোধ নিব। সমস্ত কিছু মিলিয়ে তোমার উপরে একটা ক্রোধ ছিল, তাই জেদের বশে তোমার উপরে ঝাল মিটিয়েছি। এইসব করার সময় আমি নিজের মধ্যে ছিলাম না, কিন্তু পরে ঠিকই আমি এর জন্য অনুতপ্ত হয়েছি। কলিজা, বিশ্বাস করো, তুমি শহরের নাম করা কোটিপতির ছেলে, এইটার প্রতি আমার কোনো লোভ ছিল না। বরং এটা শোনার পর আরও ভালোভাবে রিয়েলাইজ করেছি যে তুমি শহরের নাম করা কোটিপতির ছেলে হওয়ার পরেও তোমার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নেই। আর আমি 2 টাকার ওসির মেয়ে হয়ে আমার এত অহংকার, তাই নিজেকে শুধরে নিয়ে তোমার কাছে ফিরে গিয়েছিলাম। কিন্তু কলিজা, আমার কপালে মাফ জোটেনি। জানো কলিজা, সেদিন 4 ঘন্টা মাটিতে বসে কেঁদেছিলাম। ভরসা ছিল কলেজ শেষ হলে তুমি এসে যখন আমার ওই অবস্থা দেখবে, তখন তুমি সব ভুলে গিয়ে আমায় বুকে টেনে নিবে, কিন্তু এমন কিছুই করনি। কলিজা, তোমার হয়তো বিশ্বাস হবে না যে আমার ভালোবাসা তোমার বড়লোক নামটার উপরে। বিশ্বাস করো, তোমায় সত্যিই ভালোবাসতাম কলিজা। এই যে তার প্রমাণও দিয়ে গেলাম, নিজেকে শেষ করে দিয়ে। বিষের বোতলটা খেয়ে ফেললাম। লোভ থাকলে নিজেকে শেষ করতাম না কলিজা। টাকা পয়সা নিয়ে কেউ কবরে যেতে পারে না। এই যে যখন তুমি চিঠিটা পড়বে, তখন হয়তো আমি দুনিয়ায় থাকবো না। যদি তোমাকে দেখানোর জন্য হতো এইসব কিছু, তাহলে অন্তত নিজেকে শেষ করতাম না। যাদের টাকা পয়সার লোভ আছে, যাদের জীবনে লোভ নেই, এটা কি করে হতে পারে? জীবনে যদি না থাকে, তাহলে টাকা পয়সার লোভ কি করে হবে? এরপরেও যদি তোমার মনে হয় তোমার কোটিপতি নামটার উপরে আমার লোভ ছিল, তাহলে কলিজা, আমি ব্যর্থ। কলিজা, অনেক অন্যায় করেছি তোমার সাথে, মাফ করে দিও আমায়। তোমায় হয়তো আর কখনো দেখতে পাবো না, কারণ আমার 2 চোখ বন্ধ হয়ে যাবে। কলিজা, জীবিত থাকতে কখনো একবার জড়িয়ে ধরে চুমুও দাওনি। কলিজা, চিঠির এই লাইনটা যখন পড়বে, তখন তো আমি মরা লাশ হয়ে গেছি। এখন কি একটাবার বুকে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরও শিখে দিবে?
তাহলে উপরে গিয়ে শান্তি পেতাম। কলিজা, ভালো থেকো। ইতি, তোমার ভালোবাসা না পাওয়া অভাগিনী। হেনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, কলিজা গো, তুমি এটা কেন করলে? তোমায় একটা না হাজারটা চুমু দিব আমি। আকাশ বুক ফাটিয়ে কান্না করতেছে আর হেনার মৃত দেহটাকে জড়িয়ে ধরে ওর চোখে মুখে কপালে পাগলের মতো চুমু খাচ্ছে। আকাশের কান্না দেখে আরুর কান্নার মাত্রা যেন আরো বেড়ে গেছে। আরু সহ্য করতে না পেরে সে সেখান থেকে চলে আসে। এই আকাশ ভাই, আপনি এখান থেকে চলে যান। আমার মেয়েটাকে তো বাঁচতে দিলেন না, মৃত বানিয়ে দিয়ে এখন আফসোস করে লাভ কি? এই ওসি একদম চুপ। আমার কলিজা মৃত না, আমার কলিজা আমার বুকে ঘুমিয়ে আছে। একদম একটা সাউন্ডও করবি না। সাউন্ড করবি তো গলার কণ্ঠনালী সোজা টেনে বের করে ফেলবো। ভাই, আপনার যা করার আমার সাথে করেন, কিন্তু আমার মেয়ের লাশ আমি আপনাকে স্পর্শ করতে দেবো না। থানা থেকে কিছু পুলিশ আসছে। এই তোরা কি দেখছিস? ওনাকে নিয়ে গিয়ে বাইরে রেখে আয়। আমার মেয়ের আশেপাশে আসতে দেবো না আমি। আকাশ তো কোনো মতে হেনাকে ছেড়ে উঠবে না। সে শক্ত করে হেনাকে জড়িয়ে ধরে আছে। ওসির কথা মতো পুলিশগুলো জোর করে আকাশকে বাড়ির বাহিরে রেখে আসে। এই তোরা কি করছিস? প্লিজ আমাকে ভিতরে যেতে দে, আমার কলিজাটা যে ঘুমিয়ে আছে। থানার পুলিশগুলো বলছে, ভাই মাফ করবেন, স্যারের অর্ডার আমরা অমান্য করতে পারবো না। আকাশ ঘরের বাহিরে বসে কান্না করছে আর মাটিতে বসে বসে সে পাগলের মতো প্রলাপ করছে। আকাশের যেন পুরোপুরি মাথা নড়ে গেছে। একটু পর পুলিশগুলো হেনার লাশটাকে গাড়িতে করে কোথায় যেন নিয়ে চলে যায়। আকাশের মাথা পুরো আউট হয়ে গেছে। সে গাড়িটা স্টার্ট দিয়ে আরুকে ডাকতে থাকে, কিন্তু আরুর কোনো খোঁজ খবর নাই। তাই সে একাই গাড়ি স্টার্ট দিয়ে চালাতে আরম্ভ করে, কিন্তু সে কোথায় যাচ্ছে তার কোনো হুঁশ নাই। তার ভিতরটা যেন ফেটে যাচ্ছে। হেনার মায়াভরা মুখটা তার চোখের সামনে এখনো ভেসে উঠছে। আকাশ গাড়িটা ড্রাইভ করে নিয়ে একটা দোকানের সামনে দাঁড় করায়। পরে দোকানের ভিতর থেকে 2টা মদের বোতল কিনে আনে। একদিকে গাড়ি ড্রাইভ করছে, আরেকদিকে মদ্যপান করা শুরু করে। না, আমার কলিজা কেন মারা গেল? আজ আমি নিজেকেও শেষ করে দিব। গাড়ি ড্রাইভ করে বাড়ি আস্তে আস্তে 2টা বোতল শেষ করে ফেলে। আকাশ বাসায় ঢুকতেই ওর আম্মু জিজ্ঞেস করে, বাবা, তোর কি হয়েছে? তোকে এমন হতাশ লাগছে কেন? আর তোর মুখ দিয়ে কি সব বাজে গন্ধ আসছে? এই মহিলা চুপ, একদম চুপ, একটা সাউন্ডও না। আমার কলিজা মরে গেছে, আজ আমিও নিজেকে শেষ করে দিব। আকাশের আম্মুর তো কিছুই মাথায় কাজ করছে না। কি সব বলছে আকাশ উল্টাপাল্টা। কলিজা মরে গেছে, নিজেকে শেষ করে দিবে। তারপর আকাশ ঢুলতে ঢুলতে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ব্লেড খুঁজতে আরম্ভ করে। খুঁজতে খুঁজতে পেয়েও যায়। ব্লেডটা রগ বরাবর চেপে ধরে কলিজা, আমিও তোমার কাছে চলে আসতেছি বলে রগের উপর চালিয়ে দেয়। সাথে সাথে হাত থেকে ফুলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। হাত দিয়ে অনবরত রক্ত বের হয়ে পড়ছে। একটা সময় আকাশ সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। পরে আর কিছু মনে নাই। ছেলেটার কি হয়েছে যে ছেলেটা আজ নেশা করে এসেছে? আমার ছেলে তো এমন ছিল না। না, ওর কিছু একটা হয়েছে। না, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। আকাশের আম্মু রুমে এসে দেখে আকাশ বেহুশ হয়ে ফ্লোরের উপরে পড়ে আছে আর পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে। আকাশের এই অবস্থা দেখে ওর আম্মু সজোরে একটা চিৎকার মারে। আকাশের আব্বু আর রুহি নিচে ছিল। আকাশের আম্মুর চিৎকার শুনে ওনারা দৌড়ে রুমে আসে। বাসায় আরও কাজের মানুষ যারা ছিল সকলেই দৌড়ে আসে। এসে দেখে পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে আর আকাশ ফ্লোরের উপরে পড়ে আছে। আকাশের আম্মু তো হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আকাশের আব্বুও পাগল হয়ে গেছে আকাশের এই অবস্থা দেখে। তিনি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। তারপর আকাশকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আকাশকে তাড়াতাড়ি ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। সবাই বাহিরে অপেক্ষা করছে। একটু পর একজন ডাক্তার বের হয়ে আসে ইমার্জেন্সি রুম থেকে। ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? দেখেন, সে রাগের মধ্যে এমনভাবে ব্লেড চালিয়েছে যার ফলে তার পুরো রগ কেটে গেছে আর অনেক ব্লিডিংও হয়েছে। আপনারা তো জানেন, একটা মানুষের শরীর থেকে অতিরিক্ত রক্ত বের হওয়া এটা কখনোই ভালো লক্ষণ নয়।
তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আশা রাখতে পারেন সে এখন সেই বাসে। বাকি যদি ওপরওয়ালার অন্য কোনো হুকুম থাকে সেটা উনিই ভালো জানেন। আচ্ছা, আপনারা এখন টেনশন করিয়েন না, রোগী সুস্থ হয়ে যাবে। রোগীর এখনও জ্ঞান ফিরেনি, জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। তারপর আপনারা রোগীর সাথে দেখা করতে পারবেন। এটা বলে ডাক্তার চলে যায়। এদিকে আকাশের আম্মুর তো রুহু বের হয়ে যাবে অবস্থা। তার সোনার টুকরা ছেলেটার কিছু হলে তিনিও বাঁচবেন না। একদিন পেরিয়ে 2 দিনের মাথায় আকাশের জ্ঞান ফিরে আসে। আকাশের জ্ঞান ফেরার পর সে হেনাকে খুঁজতে থাকে। নার্স একজন কেবিন থেকে বের হয়ে এসে বলল, আপনাদের মধ্যে হেনাকে? আমাদের মধ্যে তো হেনা নামের কেউ নাই। পেশেন্ট হেনা নাম বলে বলে ডাকতেছে। আচ্ছা, আমাকে যেতে দিন, আমি দেখছি। আচ্ছা, আপনি ভিতরে আসুন। আকাশের আম্মু কেবিনের ভিতরে ঢুকে আকাশের মাথার কাছে গিয়ে বসে। আকাশ ওর আম্মুকে দেখতে পেয়ে হাত দিয়ে পেঁচিয়ে ধরে কান্না করে দেয়। আম্মু, আমার হেনা সুইসাইড করেছে। মেয়েটা আমায় খুব ভালোবাসতো, আমিও ওকে খুব ভালোবাসতাম, কিন্তু মাঝে ভুল বোঝাবুঝি হয়, তাই আমি ওর থেকে দূরে সরে গিয়েছিলাম। মেয়েটা সেটা মেনে নিতে পারেনি, তাই সে সুইসাইড করেছে। আমার ওকে চাই। আকাশের আম্মুর তো কিছুই মাথায় ঢুকছে না, তবে উনি কিছুটা ক্লিয়ার যে ছেলে পাগলামোটা করেছে হেনার জন্য। আম্মু, আমার হেনাকে চাই, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আচ্ছা বাবা, তুই সুস্থ হয়ে নে, তারপর আমরা সবাই মিলে হেনাদের বাসায় যাব। আচ্ছা, আমি খোঁজ লাগাচ্ছি হেনার। আকাশকে আরও 3 দিন হসপিটালে রাখা হয়। মোট 5 দিন পর হসপিটাল থেকে আকাশকে বাসায় নিয়ে যাওয়া হয়। আকাশ ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। সর্বক্ষণ খালি হেনার নাম মুখে, যে ওর হেনাকে চাই। আকাশের আম্মু খবর লাগিয়েছিল ড্রাইভারকে দিয়ে। ড্রাইভার খোঁজ চালিয়ে দেখে আসলে এই মেয়েটা সুইসাইড করেছে। আকাশের আম্মু তো হতাশ হয়ে যায়। এখন ছেলেকে কি জবাব দিবে? ছেলে তো হেনা করে করে নিজেকে শেষ করে দিচ্ছে। খাওয়া দাওয়া করছে না, কিচ্ছুই করছে না। ওর এক কথা, হেনাকে চাই। আকাশ হেনা হেনা করে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কেউ হেনাকে এনে দিচ্ছে না। আর এনে দিবেই বা কি করে? হেনা তো মরে গেছে। সে যে দুনিয়ায় পাড়ি জমিয়েছে, সেই দুনিয়ায় একবার কেউ গেলে আর ফিরে আসতে পারে না। কিন্তু আকাশের মন তো মানছে না। ওর এখনো বিশ্বাস হচ্ছে না যে হেনা আর এই পৃথিবীতে বেঁচে নাই। আকাশ এখন মোটামুটি সুস্থ। সে গাড়িটা বের করে হেনার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সে হেনার বাবা মায়ের সাথে গিয়ে কথা বলবে, কিন্তু হেনার বাসায় গিয়ে দেখে সবকিছু তালা মারা। ঘরের মেইন দরজায় বড় একটা তালা ঝুলানো। সে পাশের একটা মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে ওনারা কোথায় গিয়েছেন। ওনার মেয়ে মারা যাওয়ার পরের দিন এই শহরে ছেড়ে ওনারা অন্য কোথাও চলে যায়। কিন্তু কেন? ওনাদের নাকি এই শহরে দম বন্ধ হয়ে আসছে। ওনাদের মেয়েদের জন্য নাকি ওনারা এই শহরে পোস্টিং হয়েছে, কিন্তু যেহেতু ওনার মেয়ে নেই, তাহলে ওনারা এখানে থেকে কি করবেন? তাই ওনারা অন্য কোথাও পোস্টিং নিয়ে চলে গেছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন ওনারা কোথায় গেছেন? না, আমাদের বলে যায়নি কোথায় যাবে, তবে এতটুকু বলতে ওনারা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে গেছে। আকাশের চোখ জোড়া আবার ভিজে যাবে বলে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আকাশ গাড়ি স্টার্ট করে বাসার দিকে রওনা দেয়। আকাশের আম্মু বারবার ফোন দিচ্ছে, ওনারা তো পাগল হয়ে গিয়েছে। ছেলেটা গাড়ি নিয়ে কোথায় চলে গেল? এমনিতে শরীর ভালো না, আবার যদি কোনো দুর্ঘটনা হয়, আল্লাহ তুমি রক্ষা করো আমার ছেলেটাকে। আকাশের ফোন বেজেই চলেছে, কিন্তু সে ইচ্ছা করে ফোন পিক করছে না, কারণ তার কিছুই ভালো লাগছে না এখন। তার একা কিছু সময় চাই। আকাশের ভিতরটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। হঠাৎ আকাশের আরুর কথা মনে পড়ে। আল্লাহ, এতদিন ওর কথা ভুলেই গিয়েছিলাম। ফোনটা হাতে নিয়ে আরুকে ফোন দেয়। ফোন বারবার সুইচ অফ দেখাচ্ছে। আকাশ গাড়ি ঘুরিয়ে আরুর বাসার দিকে রওনা দেয়। আরুর বাসায় গিয়েও দেখে সেই অবস্থা। আরুর বাসায়ও তালা ঝুলানো।
আশেপাশের মানুষ থেকে জিজ্ঞেস করলে তারা বলে তারা নাকি কিচ্ছুই জানে না। তারা কোথায় গিয়েছে ঘর তালা মেরে। আকাশের যেন এখন পুরোপুরিভাবে দুনিয়াদারি অন্ধকার হয়ে গেছে। এখন ওকে কে সামলাবে? হেনা ওকে ছেড়ে অন্য দুনিয়ায় পাড়ি জমিয়েছে। এদিকে আরুরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আকাশ অনেক বন্ধু বান্ধবের কাছে খোঁজ লাগে আরুর ব্যাপারে, কিন্তু কেউ নাকি কিচ্ছুই জানে না। সে নাকি বিগত 3 দিন ধরে ক্লাসে আসছে না। আকাশ মন খারাপ করে বাসায় চলে আসে। আকাশের আম্মু তো পাগল হয়ে গেছে। এই কোথায় গিয়েছিলি? আমাকে আর কত টেনশনে রাখবি বল? আকাশ কোনো জবাব না দিয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে নীরবে কান্না করতে থাকে, হেনার স্মৃতিগুলো মনে করে করে। কলিজা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? আমার যে খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া থাকতে। সময়ে তোমার মূল্য দেইনি, তাই বলে আজ এইভাবে পস্তাতে হবে আমাকে? আকাশের আম্মু বাইর থেকে খাওয়ার জন্য ডাকছে, কিন্তু সে বারণ করে দিয়েছে, খাবে না। আকাশের আম্মু অনেক করে রিকোয়েস্ট করে, কিন্তু সে খাবেই না। আকাশের আম্মু হতাশ হয়ে ফিরে যায়। আকাশ পুরোপুরি খাওয়া দাওয়া অফ করে দিয়েছে। সব সময় হেনার কথা মনে করে করে নীরবে কান্না করে নিজেকে সে সবসময় তার রুমের মধ্যেই বন্দি করে রাখে। বাহিরের আবহাওয়া যেন তার কাছে বিষাক্ত মনে হয়। কারোর সাথেই ঠিকমতো কথা বলে না। মা বাবা বোন সবার সাথেই ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিয়েছে। ধরতে গেলে এক প্রকারের মেন্টালি সিক হয়ে গেছে। মুখের গোঁফ দাড়ি সমস্ত কিছুই বড় হয়ে গিয়েছে, কিন্তু সে কিছুই কাটায় না। এভাবে দেখতে দেখতে 4 মাস পার হয়ে যায়। এতদিনে আকাশের অবস্থা ক্রমশ আরও খারাপ হয়ে যায়। সে পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। সবার কথা সে ভুলেই গিয়েছে। এক কথায় তার খালি হেনার কথা মনে আছে। বাকি মা বাবাকেও ঠিকমতো চিনতে পারে না সে। কলেজ তো সে বহু আগেই ছেড়ে দিয়েছে। একদিন রাতের বেলায় কান্না করতে করতে ফ্লোরের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা কারোর স্পর্শে ঘুম ভাঙে। সে অনুভব করে কেউ একজন তাকে জড়িয়ে ধরে তার উষ্ণ ঠোঁট জোড়া দিয়ে চুমু খাচ্ছে আর নরম সুরে বলছে, এই আকাশ আর কত ঘুমাবে? আকাশ মিটমিট করে চোখ খুলে দেখে হেনা। আকাশ লাফিয়ে শোয়া থেকে উঠে পড়ে। কলিজা, তুমি এসে গেছো? আমি জানতাম তুমি আসবে। আমার কলিজা আমায় রেখে কখনো মরতে পারে না। আকাশ 2 হাত দিয়ে হেনাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। কলিজা, কি হাল করেছো তুমি নিজের? আমি তোমায় রেখে কিভাবে মরতে পারি বলো? আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। আমি যদি মরে যাই তাহলে যে আমার কলিজাটাও ভালো থাকবে না। এমন সময় আকাশের আম্মু আকাশের রুমে আসে। আকাশ ওর আম্মুকে দেখে বলে, আম্মু, হেনা ফিরে এসেছে আমার কাছে। আকাশের আম্মু হেনাকে দেখে কুকড়ে কান্না করে দেয়, কারণ আকাশ একটা বালিশকে আঁকড়ে ধরে আছে নিজের শরীরের সাথে, আর বালিশের সাথে নিজে নিজেই পাগলের মতো বকবক করছে। সে যেটাকে হেনা বলে দাবি করছে সেটা হেনা না, সেটা একটা বালিশ। আকাশ পুরোপুরি পাগল হয়ে গেছে। সে উঠতে বসতে হেনাকে দেখতে পায়। ঘরের দেওয়ালের সমস্ত জায়গায় হেনার নাম লিখে ভরে ফেলেছে। আকাশ আজ 6 মাস ঘর থেকে বের হয় না, খাওয়া দাওয়াও ঠিক মতো করে না। ওর আম্মু ওকে অনেক কষ্টে খাবার খাওয়ায়, যে খাবার খেলে হেনাকে এনে দিবে। বাবা, আর কত এভাবে পাগলামি করবি বল? এখানে হেনা নাই। তুই যাকে বুকের সাথে জড়িয়ে ধরে আছিস সেটা একটা বালিশ। এ আম্মু, তুমি বেশি জানো। আমি বলেছি না এটা আমার হেনা, আর তাও সে আমার সামনে বসে আছে। আচ্ছা যা, ঠিক আছে, এটা তোর হেনা। বাবা, এবার চুপচাপ ঘুমিয়ে পড়। না, আমি ঘুমাবো না। আমি সারা রাত হেনার সাথে গল্প করব। আকাশ, এখন কিন্তু ভালো হবে না। আমি কিন্তু হেনাকে চলে যেতে বলবো। না প্লিজ আম্মু, এটা করবে না। আমি ঘুমিয়ে যাচ্ছি। আকাশ বালিশটাকে আঁকড়ে ধরে শুয়ে পড়ে, আর অন্যদিকে আকাশের আম্মু চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে রুম থেকে বের হয়। তিনার কত সুন্দর সুস্থ সবল ছেলেটা কি হয়ে গেল? ছেলের এই অবস্থা যেন তার কলিজাটা একদম ছিদ্র করে দিচ্ছে। তিনি রুমে গিয়ে আওয়াজ করে কান্না করে দেয়। আকাশের আব্বুও পাশে বসা, তিনিও কান্না করছেন। এই আকাশের আব্বু, আমাদের ছেলে কি আর কখনো ঠিক হবে না? আমার ছেলের এই অবস্থা দেখে আমার কলিজা যে সইছে না। প্লিজ তুমি আমার ছেলেকে ঠিক করে দাও। আমার ছেলেকে আমি আবার আগের রূপে দেখতে চাই।
আমারও যে ক্ষমতা নেই কিছু করার, সমস্ত কিছুই যে উপরওয়ালার হাতে। তবে আমি বান্দা হয়ে একটা চেষ্টা করতে পারি, তাহলে আমি সেটা করব। আমি জানি না তুমি কি করবে, কিন্তু আমার ছেলে সুস্থ হওয়া চাই। পরের দিন সকালবেলা আকাশের আব্বু ওকে সেলুনের দোকানে নিয়ে যায় ওর দাড়ি গোফগুলো কাটানোর জন্য। আকাশের দাড়ি গোফ না কাটার কারণে ইয়া বড় বড় হয়ে গেছে। সে তো কোনো মতেই রুম থেকে বের হবে না। তাও আকাশের আব্বু ওকে ফুসিয়ে ফাঁসিয়ে নিয়ে যায় যে হেনাকে এনে দিবে বলে। দাড়ি গোফ কাটার পর আকাশ নিজেকেই চিনতে পারছে না সে কেমন ছিল আর এখন তাকে কত স্মার্ট লাগছে। সে নিজের মুখমণ্ডল বারবার হাত বুলিয়ে দেখছে। দাড়ি গোফ কাটার পর আকাশের বাবা আকাশকে নিয়ে ঘুরতে বের হয়। ঘোরার কারণে যদি তার মাইন্ড ফ্রেশ হয়, তাই আকাশকে নিয়ে একটা পার্কে যায়, যেখানে আকাশ ছোটকালে আসার জন্য খুব বায়না করত। বাবা, তোর মনে আছে তুই ছোটকালে এখানে আসার জন্য কত বায়না করতি? হ্যাঁ বাবা, আর আমি জানি তুমি আমায় এখানে কেন নিয়ে এসেছো, কারণ যাতে আমার মাইন্ড ফ্রেশ হয়। শুনো আব্বু, তার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। আমি নিজেই চাইতাম না দুনিয়ার রংমহল দেখি। হেনা চলে যাওয়ার পর ইচ্ছা করে নিজেকে চার দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছি, কারণ আমার হৈহুল্লোর সব হেনার মৃত্যুর সাথে কবরে দাফন হয়ে গিয়েছে। দুনিয়া যেন আমার কাছে বিষের মতো মনে হচ্ছিল, তাই নিজেকে কষ্ট দিয়েছি এতদিন। আমার জন্যে সে এমনটা করেছে, আর আমি কিভাবে রং তামাশা করে বেড়াবো। তবে হ্যাঁ, নিজেকে বন্দি রাখতে রাখতে একটা সময় সত্যিই আমার দিমাগে প্রেশার আসতে থাকে। সব জায়গায় হেনাকে দেখতে আরম্ভ করি। আমার হিতাহিত জ্ঞান বলতে কোনো কিছুই ছিল না, কিন্তু আজ এতদিন পর যখন বাহিরের পরিবেশ দেখলাম, নিজের বেশভূষা ছেড়ে অন্য রূপে দেখছি নিজেকে, এখন সত্যি মনে হচ্ছে আমি কত বড় পাগলামো করেছি। বাবা, যা যা হয়েছে ভুলে যা, আর প্লিজ একটু নর্মাল হওয়ার চেষ্টা কর। তোকে আমরা আগের মতো দেখতে চাই। আর তুই জানিস তোর মা রোজ কান্না করে তোকে দেখে কত রাত না ঘুমিয়ে চোখের পানি দিয়ে বিছানা ভিজিয়ে, সেটা একমাত্র আমি জানি। না বাবা, এবার আর কষ্ট দিব না আম্মুকে, আর এক ফোঁটা চোখের পানিও পড়তে দিব না আম্মুর চোখ থেকে। আমি আবার আগের মতো হয়ে যাব, আর আমি কাল থেকে তোমার যে কোনো একটা অফিসে জয়েন হব ভাবছি। এতটা খুশি লাগছে যে তোকে বলে বোঝাতে পারবো না। তোর যেই অফিসে ইচ্ছা হয় জয়েন কর। কাজ করতে ইচ্ছা না করলে করবি না। দরকার হয় আমার যত অফিস আদালত আছে সবগুলো একদিন করে ঘুরে ঘুরে দেখবি। কথাবার্তা বলে বাপ ছেলে দুজনেই ঘরে চলে যায়। আকাশের আম্মু তো খুশিতে কান্না করে দেয় যে তার ছেলে আবার আগের মতো হয়ে ফিরে এসেছে। তিনি খুশিতে আকাশের গালে কপালে অনেকগুলো চুমু এঁকে দেয়। বাসায় আজ আকাশের সমস্ত পছন্দের খাবারগুলো রান্না করা হয়। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে নেয়, কারণ আজ থেকে সে তার বাবার অফিসে জয়েন করবে। পরে নাস্তা করে রেডি হয়ে বাবা মা দুজনের পায়ে ধরে সালাম করে। পরে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। সবাই ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আকাশকে ওয়েলকাম করার জন্য। আকাশ অফিসে পৌঁছানোর সাথে সাথেই সবাই তাকে ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম জানায়। পরে আকাশকে তার কেবিন দেখিয়ে দেওয়া হয়। ম্যানেজার মোটামুটি আকাশকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। আকাশ একটা জিনিস লক্ষ্য করে, অফিসের সবাই মোটামুটি মিশুক। না, এই অফিসেই থেকে যাব, অন্য অফিসার যাব না, সারাদিন অফিসেই কাটাই। প্রথম দিন তাই কাজের আগামাথা বুঝে আসছে না, তাও যতটুকু পারে করে আজকের মতো বাসায় চলে আসে। কিরে বাবা, অফিস কেমন লাগলো? আব্বু, অনেক ভালো লেগেছে, আমি এই অফিসেই থেকে যাব। অফিসের সবাই মোটামুটি মিশুক। আচ্ছা, তোর যা যা ভালো লাগে কর। আকাশ রীতিমতো প্রতিদিন অফিসে সময় দিতে থাকে। এতদিন অফিসের বস ছিল না, তাই কোনো অ্যাসিস্ট্যান্টও ছিল না। আকাশ অফিসে যাওয়ার পর থেকে নুসরাত নামের একটা মেয়েকে আকাশের অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করা হয়। মেয়েটা বেশ ভদ্র, আচার ব্যবহারও সুন্দর। নুসরাত একদিনেই আকাশের সাথে ভাব জমিয়ে ফেলে। আকাশও আর দ্বিমত করেনি, কারণ সে তো আকাশের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওকে এড়িয়ে চললে কিভাবে কাজ হবে। অফিস শেষ করে বিকালবেলা বাসার দিকে রওনা হয় আকাশ। জ্যামে আটকে আছে গাড়ি। এমন সময় আকাশের নজর পড়ে একটা গাড়ির মধ্যে, যেখানে পিছনের সিটে আরুর মতো কেউ একজন বসে আছে। আকাশ প্রথমে থতমত খেয়ে যায়, এটা কি আরু না অন্য কেউ। আকাশ একটু ভালো করে লক্ষ্য করে দেখে, হ্যাঁ,
এটা তো আরুই। আকাশ গাড়ি থেকে নেমে গাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় জ্যাম ছেড়ে দেয় আর গাড়িটা টান দিয়ে চলে যায়। আকাশ তাড়াতাড়ি করে নিজের গাড়িতে ফিরে আসে, কিন্তু তত সময় সে চলে গেছে। আকাশ পরে নিজের বাড়িতে ফিরে আসে। আকাশের কোনো মতেই হিসেব মিলছে না। হুট করে আজ থেকে 6 মাস আগে আরু কোথায় চলে গেছে কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই। মেয়েটা আমার সাথে সমস্ত যোগাযোগ অফ কেন করে দিল? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। ধুর, আজ ওর সাথে কথা বলতে পারলেই সবটা ক্লিয়ার হয়ে যেত। তবে এত কিছুর ভিড়ে সে হেনাকে ভুলতে পারেনি। যত যাই হোক, মনের কোনো এক কোণে হেনার জন্য জায়গা রয়ে গেছে। একাকিত্ব সময়গুলো হেনার স্মৃতি তাকে কাঁদায়। বাসায় এসে দেখে ওর আব্বু আম্মু ওর বিয়ের আলাপ করছে যে এবার ছেলেটাকে বিয়ে করিয়ে দেওয়া উচিত। ছেলেটা আর কত একা থাকবে। তার চেয়ে বড় কথা, আমাদেরও তো নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে হয়। আকাশ, এদিকে আয়। হ্যাঁ আব্বু বলো। আমরা যাচ্ছি এবার ঘরে বউ আনবো। বাবা, এই বিষয় নিয়ে আমার কোনো মতামত নাই। তোমাদের যা ভালো লাগে করো, আমি তোমাদের মতের উপরে যাব না। তবে আমাকে আরো কিছুটা সময় দিতে হবে। আচ্ছা, সময় নেই, কিন্তু আমরা মেয়ে ঠিক করে রাখছি এখন। তোর যখন সময় হবে বলবি, তখনই তোর বিয়ে করাবো। আকাশ নিজের রুমে চলে যায়। আকাশের কোনো ইচ্ছাই নাই বিয়ে করার, কারণ সে যাকে আপন করতে চায় সে তার থেকে আরো বেশি দূরে চলে যায়। আজ বিয়ে করে ঘরে বউ আনবে, কিন্তু পরে যখন তার উপরে মন বসবে তখন সেও দূরে সরে যাবে। এসব নিয়ে ভাবছে। এমন সময় রফিক ভাই ফোন করে বলে, স্যার কালকে চট্টগ্রামে মিটিংয়ে যেতে হবে, একটু আগে যদি অফিসে আসতেন আপনি। রফিক হচ্ছে অফিসের ম্যানেজার। আচ্ছা সমস্যা নেই, আমি আগেই চলে আসবো। স্যার একদিনে হয়তো আসা যাবে না, আপনি একদিনের প্ল্যান করে বাসা থেকে আসবেন প্লিজ। আকাশ ওকে বলে ফোন রেখে দেয়। পরের দিন তাড়াতাড়ি করে উঠে নাস্তা করে নেয় আর ওর আব্বুকে বলে আজ চট্টগ্রাম যেতে হবে অফিসের মিটিংয়ের জন্য। আজ হয়তো বাড়ি ফিরবো না, বাড়ি ফিরতে হয়তো কাল হবে। আচ্ছা সমস্যা নেই, সাবধানে যেও। আকাশ সাথে করে এক স্যুট কাপড় ব্যাগে করে নিয়ে অফিসের জন্য রওনা দেয়। 10টার ফ্লাইটে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। আকাশের সাথে যাবে নুসরাত। আকাশ অফিসে এসে ফাইলগুলো একবার দেখে নেয়, তারপর যাত্রা করে চট্টগ্রামের উদ্দেশ্যে। 2টায় মিটিং, তারা বিমানে করে যাওয়ায় 12টার মধ্যেই পৌঁছে যায়। হোটেল আগে থেকে বুক করা আছে, তাই তারা সোজা এসে হোটেলে উঠে। এই হোটেলেই মিটিং হবে। পরে তারা কিছুটা সময় বিশ্রাম নিয়ে 2টা বাজে মিটিং করে। ওদের সাথে ডিল কনফার্ম। পরে 4টায় মিটিং শেষ হয়। এরপর কি করবে? হোটেলে বসে বসে বোরিং লাগছে। এই নুসরাত, চলো সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি। স্যার চলেন, আমারও অনেকদিনের ইচ্ছা সমুদ্র সৈকত দেখব। তারপর দুজনে মিলে সমুদ্র সৈকত দেখতে বের হয়। নুসরাত তো সমুদ্র দেখতে পেয়ে সে পানিতে নেমে পড়ে। সে তো মহা খুশি। অন্যদিকে আকাশ চুপচাপ একটা পাথরের উপরে বসে আছে আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। এমন সময় পাশে অনেক চেঁচামেচির আওয়াজ কানে আসে। আকাশ লক্ষ্য করে অনেকগুলো মানুষ জড়ো হয়ে হই হুল্লোড় করছে। আকাশও দৌড়ে যায় কি হয়েছে সেটা দেখার জন্য। একজন থেকে জিজ্ঞেস করলে যে ভাই কি হয়েছে, সে বলে ভাই, একটা মেয়ের মাথা ঘুরে পড়ে গেছে। মানুষজন ঠেলে সামনে এগিয়ে যায় মেয়েটাকে দেখার জন্য। সে যা দেখে তার তো কলিজা মোচড় দিয়ে ওঠে। আকাশের চোখ বড় বড় হয়ে যায়। বেহুশ হওয়া মেয়েটাকে দেখে সে দেখতে পায় হেনা বেহুশ হয়ে মাটিতে আছে। আকাশের তো মাথায় এই কাজ করছে না, হেনা জীবিত হলো কি করে? সে তো মারা গিয়েছে। আকাশ ঝাপটে ধরে কান্না করছে। ইম্পসিবল, মরা মানুষ জীবিত হয় কি করে? না, আমার কি কথা ভুল হচ্ছে? সে নিজেকে চিমটি দিয়ে দেখে, না, সে ব্যথা অনুভব করছে। তার মানে কি হেনা জীবিত? তাও আবার আমার চোখের সামনে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। এই ভাই, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? প্লিজ আমার সাথে কেউ একটু হেল্প করুন, আমি মেয়েটাকে হসপিটালে নিয়ে যাব, একজন বলে ওঠে।
ভাই আপনি কি মেয়েটাকে চিনেন? আপনার রিলেটিভ হয় এমন কিছু নাকি? বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো ওর সাথে আমার আত্মার সম্পর্ক। এবার বুঝে নেন ওকে আমি চিনি কি চিনি না। আকাশ হেনাকে কোলে করে তুলে নিয়ে একটা সিএনজি দাঁড় করায়। এই ভাই আশেপাশে কোনো হসপিটাল থাকলে প্লিজ ইমার্জেন্সি আমাকে নিয়ে চলুন। ড্রাইভার চিটাগাং সাউদার্ন মেডিকেল কলেজের সামনে দাঁড় করায় গাড়ি। আকাশ ভাড়া চুকিয়ে দিয়ে হেনাকে কোলে করে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকে আকাশ একজন নার্সকে দেখতে পেয়ে বলে, এই যে সিস্টার, প্লিজ একটু দেখুন তোর কি হয়েছে। নার্স ওয়ার্ড বয় একজনকে ডেকে হেনাকে কেবিনে শিফট করায়। আকাশ পাশেই একটা চেয়ারে বসে আছে। একটু পর নার্সটা কেবিন থেকে বেরিয়ে এসে বলল, আপনি প্লিজ চিন্তা করবেন না, ওনার কিছু হয়নি, জাস্ট মাথা ঘুরে পড়ে বেহুশ হয়ে গিয়েছে। অনেকদিন ধরে হয়তো খাওয়া দাওয়া ঘুম কোনোটাই উনি ঠিক মতন করেন না, তাই শরীর দুর্বল হয়ে আছে, সেই জন্য মাথা চক্কর দিয়ে পড়ে গেছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা হলেই ওনার জ্ঞান ফিরে আসবে, আপনি একদম চিন্তা করবেন না। আর আপনি চাইলে কেবিনে যেতে পারেন। তারপর নার্স চলে যায়। আকাশ কেবিনের বাহিরে চেয়ার দখল করে বসে আছে। ভাবছি কেবিনের ভিতরে যাব, অনেকটা সময় তো বাহিরে বসে রইলাম, এবার গিয়ে মেয়েটাকে এক নজর দেখে আসি। কিন্তু এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই মাথা টনক নড়ে উঠল। নুসরাতের ফোন। ও শিট ম্যান, মেয়েটার কথা তো একদম ভুলেই গেছি। মেয়েটাকে যে একা ফেলে রেখে চলে এসেছি সেটা আমার মাথায় ছিল না। স্যার আপনি কোথায়? আপনি আমায় একা ফেলে কোথায় চলে গেলেন? স্যার প্লিজ, আমার খুব ভয় করছে, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। আকাশ বুঝতে পেরেছে মেয়েটাকে একা ফেলে রেখে চলে এসেছে, তাই সে ভয়ে কান্না করে দিয়েছে। এই তুমি এখন কোথায়? আরে স্যার রুম আটকে হোটেলের ভিতরে বসে আছি, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন, আমার খুব ভয় করছে। স্যার এখন কে আমার সাথে কি করে বসে? আরে পাগলি মেয়ে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার কেউ কিচ্ছু করবে না, আমি আর অল্প সময়ের মধ্যেই চলে আসব। না স্যার প্লিজ আপনি এখনই আসুন। প্লিজ এমন করো না, আমি কিছু সময়ের মধ্যেই চলে আসব, খুব দরকারি একটা কাজে আটকে পড়েছি। আচ্ছা স্যার, আমি দরজা লক করে বসে আছি, আপনি আসলেই খুলবো, তাড়াতাড়ি চলে আসেন কিন্তু প্লিজ স্যার। আচ্ছা, তারপর ফোন কেটে দেয়। রাত 11টা বাজে। হেনার জ্ঞান ফিরে আসার সময় হয়েছে। এতটা সময় সে হেনার পাশেই বসেছিল। এমন সময় আকাশের আম্মু ফোন দেয়। আকাশ কথা বলার জন্য কেবিন থেকে বের হয়ে হসপিটালের এক কোণায় চলে যায়। বাবা কেমন কাটলো তোর দিন? আম্মু ভালো খারাপ মিলিয়ে আর একটা গুড নিউজ আছে, সেটা পরে বলবো, এখন একটু তাড়াহুড়ায় আছি, পরে কথা বলবো, নিজের খেয়াল রেখো বলে ফোনটা কেটে দেয়। মেয়েটার হয়তো জ্ঞান ফিরে এসেছে। এত সময় না কেবিনে যাওয়া দরকার। আকাশ কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে হেনা নাই। আকাশ পুরো কেবিন খোঁজ করে কিন্তু হেনাকে সে কোথাও দেখতে পায় না। আকাশের তো চোখের পানি টলমল করছে। একবার হেনাকে হারিয়েছি নিজের দোষে, এবারও কি ওকে হারিয়ে ফেললাম? আকাশ হঠাৎ লক্ষ্য করে হেনা বেডে যেখানে শুয়েছিল সেখানে একটা সাদা কাগজ। সে কাগজটা হাতে নিয়ে ভাঁজ খুলে দেখে কিছু লেখা আছে। সে লেখাটা পড়তে আরম্ভ করে। কলিজা প্লিজ আমায় মাফ করে দাও, আমি তোমার বিশ্বাস রাখতে পারিনি, আর আমি চলে যাচ্ছি। আমার জ্ঞান অনেক আগেই ফিরে এসেছে, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম যে তুমি কখন কেবিন থেকে বের হবে আর আমি সেই সুযোগে চলে যাব। প্লিজ আমার খোঁজ করো না, আমি ধোঁকাবাজ একটা মেয়ে, তোমার জীবনে আমার থেকেও 1000 গুণ ভালো মেয়ে আসবে, ভালো থেকো। আর কিছু লেখা নাই। আকাশ ধপাস করে মাটিতে বসে পড়ে। তার এখন কি করণীয় সেটাই মাথায় কাজ করছে না। হেনা আমার থেকে দূরে চলে যেতে কেন চাইছে? এমনটাই যদি হতো তাহলে শুরুতে সে আমায় ওর ভালোবাসায় কাবু কেন করলো? ওর যদি দূরে সরে যাওয়ার এই নিয়তি থাকতো তাহলে আমায় ভালোবেসেছিল কেন? 1000টা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। তার উপরে আরুর কোনো খোঁজ নেই। আজ 6 মাসের উপরে সে আমার এত ভালো বন্ধু ছিল, কিন্তু হঠাৎ কি এমন হলো যে সে আমার থেকে দূরে সরে গিয়েছে? না, ঘটনা তো কিছু একটা আছে। এর ভিতরে রহস্য কি সেটা আমার বের করতে হবে। আসল মারপ্যাচটা কোথায় সেটা আমি বের করেই ছাড়বো। পর আকাশ হোটেলে ফিরে আসে। রুমের দরজা বাড়ি দিতেই নুসরাত দরজা খুলে দেয়, কারণ আকাশ আসার সময় ফোন করে দিয়েছে সে আসছে। নুসরাতের চোখ মুখ
লাল হয়ে ফুলে আছে। আকাশ দেখেই বুঝতে পারে যে মেয়েটা অনেকটা সময় ধরে কান্না করেছে, তাই তার চোখ মুখ লাল হয়ে আছে ফুলে। নুসরাত আকাশকে দেখতে পেয়ে বিছানা থেকে নেমে আসে। এই মেয়ে কি হাল করেছে চেহারার? নুসরাত খপ করে আকাশের কলার ধরে ফেলে। আয় কুত্তা, বিলাই, খাটাস, ভাল্লুক, তুই আমাকে একা রেখে কোথায় চলে গেছিলি? হ্যাঁ, তুই জানিস আমার কতটা ভয় লাগছিল কেউ যদি আমার সাথে কিছু করতো। বলে আবার কান্না শুরু। আকাশ তো আল্লাহ এই মেয়ে করছেটা কি? একে তো কলার ধরেছে, আবার তুই তুকারিও করছে। ওর মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। কাকে কি বলছে ওর মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। এই প্লিজ প্লিজ কান্না থামাও, সত্যি অনেক জরুরি একটা কাজে গিয়েছিলাম। আয় কুত্তা, তুই এমন কি কাজে গিয়েছি যে আমি সাথে করে নিয়ে যেতে পারলি না? একটা অবলা মেয়েকে এইভাবে রেখে চলে গেছিস, কুত্তা কোথাকার। প্লিজ নুসরাত, তুই শান্ত হও। আমি জানি তোমার মাথা ঠিক নেই। এই, তোর মাথা ঠিকের গুষ্টি মারি। তুই আমাকে এত সময় কাঁদিয়েছিস, এখন তোকে কি শাস্তি দেবো? তুই মাথা নিচু কর। এই উল্লু, তোকে মাথা নিচু করতে বলেছি না? এই রেগে যাচ্ছ কেন? করছি। আকাশ মাথা নিচু করলে নুসরাত ওর চুলগুলো মুঠো করে ধরে টানতে থাকে। আকাশ তো ব্যথায় শেষ। প্লিজ নুসরাত, ছেড়ে দাও, খুব লাগছে। নুসরাত আকাশকে ছেড়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, স্যার, আমি আর কখনো একা রেখে যাবেন না। আমার একা থাকতে খুব ভয় করে। নুসরাত নাক টেনে টেনে কান্না করতেছে। আকাশ কি বলবে কিছুই মাথায় কাজ করছে না। মেয়েটার হিতাহিত জ্ঞান নাই, তাই সে আমায় জড়িয়ে ধরেছে। সে হয়তো জানেই না সে কেমন ধারা আচরণ করছে, আর আমি যে তার অফিসের বস সেটা সে ভয়ের সাথে গুলিয়ে খেয়ে ফেলেছে। কিন্তু আকাশের চরম লেভেলের হাসি পাচ্ছে নুসরাতের নাক টেনে কান্না করা দেখে। এই মেয়ে হয়েছে, যাও ফ্রেশ হয়ে আসো, পরে আমি যাব। আমি আসার সময় খাবার অর্ডার করে দিয়ে এসেছে, এখন হয়তো খাবার দিয়ে যাবে। নুসরাত লক্ষ্মী মেয়ের মতন ফ্রেশ হতে চলে যায়। দুজনেই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। একই রুমে দুইটা বেডরুম, একটাতে নুসরাত, আরেকটাতে আকাশ শুয়ে আছে। এত কিছুর ভিড়েও আকাশ কোনোভাবে হেনাকে ভুলতে পারছে না। না, কিছু একটা করতে হবে। হেনা হয়তো এই শহরেই থাকে। আকাশ সিদ্ধান্ত নেয় সে আরও কয়েকদিন চিটাগাং শহরে থাকবে। যে করেই হোক হেনাকে সে খুঁজে বের করবে। কিন্তু কি করে খুঁজবে এত বড় শহর? তখনই তার মাথায় আসে হেনার আব্বুর কথা। হেনার আব্বু তো ওসি, তিনি একটা না একটা থানায় তো অবশ্যই পেশাগত আছে। আর হেনাকে যেহেতু এই শহরে দেখেছি, তার মানে ওর বাবাও এই শহরের যে কোনো একটা থানার ওসি। আকাশ রানাকে ফোন করে, এই রানা, চিটাগাং শহরে যতগুলো থানা আছে সবগুলো থানার অফিসার পদে যারা যারা আছে তাদের ছবিসহ ডিটেলস চাই। ওকে ভাই, কাল সকালের মধ্যেই পেয়ে যাবেন। আর কাল সকালে আমাদের যত পরিচিত মানুষ আছে চট্টগ্রামের সবাইকে একটা জায়গায় মিট আপ করতে বলবি আমার সাথে। জায়গার ঠিকানা টেক্সট করে দিচ্ছি। আচ্ছা ভাই। তারপর আকাশ ফোন কেটে দেয়। সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই হোটেলের একটা বয় এসে খাবার দিয়ে যায়, সাথে একটা ফাইলও দিয়ে যায়। আকাশ ফ্রেশ হয়ে এসে ফাইলটা ঘাঁটতে আরম্ভ করে। ফাইলটা রানা পাঠিয়েছে লোক দিয়ে। আকাশ একটা একটা করে কাগজ আর ছবি ঘেটে ঘেটে দেখছে। কাগজের মধ্যে অফিসারদের সমস্ত তথ্য আছে। হুট করে হেনার আব্বুর কাগজটা সামনে চলে আসে। কাগজের উপরে হেনার আব্বুর ছবি। আকাশ একবার দেখে চিনতেই পেরে যায় যে এটা হেনার আব্বু। সকালবেলা নুসরাতকে বলে, তুমি থাকো, আমি একটা কাজে যাচ্ছি, আর তোমার সাথে দুইটা মেয়ে সবসময় থাকবে, ভয় পাওয়ার কিছুই নেই। নুসরাতকে রেখে সে বের হয়ে যায়। আকাশ সিএনজি নিয়ে সেখানে চলে যায়। সেখানে রানার সমস্ত ছেলে পেলে অপেক্ষা করে আছে আকাশের সাথে মিট আপ করতে। আকাশ ওদের সাথে মিট আপ করে, তারপর সব কয়টাকে নিয়ে কাগজের ঠিকানা মতো চলে যায়। আকাশ সবাইকে বাইরে থাকতে বলে। সে একাই থানার ভিতরে ঢুকেই দেখে হেনার আব্বু চেয়ারের উপরে বসে আছে। হেনার আব্বু আকাশকে দেখতে পেয়ে থতমত খেয়ে যায়। কলিজার পানি যেন সব শুকিয়ে গেছে ওসির। এখনই যেন দম আটকে মারা যাবে। আকাশ কোনো কথা ছাড়াই ঠাস করে ওসির গালের মধ্যে থাপ্পড় লাগাই দেয়। থানার সবাই তো হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। এই এলাকায় ওসিকে ভয় পায় না এমন কেউ নেই। আর থানার লোকেরা তো বাঘের মতো ভয় পায় ওসিকে, কারণ এলাকায় এসে অনেক গুন্ডা বদমাশকে সে মেরে সোজা করে ফেলেছে। আর সেই ওসিকেই থাপ্পড় মারলো এই ছেলে। এই ওসি, হেনা কই, তাড়াতাড়ি বল, না হলে তোর লাশ বের হবে আজ এই থানা থেকে। ওসি সাথে সাথে ঝাপটি খেয়ে আকাশের পায়ে পড়ে আর বলে, এই আকাশ ভাই, আমাকে মাফ করে দেন। এই ওসি, তুই মাপ চাচ্ছিস কেন?
তোর মাফ চাওয়ার কিছুই নাই, আমার শুধু হেনাকে চাই, না হয় তোর আজ কি হাল করব তুই নিজেও ভেবে পাবি না। আকাশ ভাই প্লিজ আপনি শান্ত হন, আমি হেনার কাছে নিয়ে যাচ্ছি আপনাকে। থানার সবাই এখনো হা হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। সবাই ভাবছে ওসি করছেটা কি? সামান্য একটা ছেলের পায়ে ধরে বসে আছে। কে এই ছেলে? কারোর মাথায় যেন কোনো কিছু ঢুকছে না। ওসি আকাশকে নিয়ে ওর বাড়িতে যায়। হেনা কই? ভাই ওই রুমটাতে আছে। আকাশ কোনো কথা ছাড়াই রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে যায়। তারপর সে দরজা লক করে দেয়। আকাশের তো মাথা ভর্তি রাগ, সে আজ সমস্ত প্রশ্নের উত্তর চাইবে। হেনা খাটের উপরে পা মেলে বসে আছে। সে আকাশকে দেখে তো থতমত খেয়ে যায়। এই তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কারোর আশায় কথা ছিল নাকি? আকাশ কি সব বলছো উল্টো পাল্টা? আর তুমি এখানে কেন এসেছো? প্লিজ চলে যাও এখান থেকে। তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক বহু আগেই শেষ হয়ে গিয়েছে। তোমার চেহারাও আমি দেখতে চাই না, প্লিজ চলে যাও এখান থেকে। আকাশের তো মেজাজ গরম হয়ে যায়। সে গিয়ে হেনাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেয় আর গলা চিপে ধরে। এই মেয়ে, তোর কথায় কি আমি এখান থেকে চলে যাব নাকি? অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে, তোর সাথে হিসাব চুকানো বাকি এখনো আমার। আজ সমস্ত শোধ তুলবো আমি তোর জন্য। 6টা মাস পুরো পাগল ছিলাম আমি। তোর চিন্তায় আমার রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। তুই আমার সাথে এমন ধারা ছলনা করলি কিভাবে? তার জবাব আজ তোকে দিতে হবে। আকাশ হেনাকে ছেড়ে দিয়ে কোমর থেকে বেল্ট খুলতে আরম্ভ করে আর বলে, তোর শরীর থেকে আজ আমি হাড্ডি মাংস আলাদা করে ফেলবো। হেনা তো ওই অবস্থায় এই খাটের উপরে জড়সড় হয়ে পড়ে আছে। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। কি করণীয় এখন তার কিছুই বুঝে উঠতে পারছে না। আকাশ বেল্টটা খুলে হাতে নিয়ে হেনাকে ইচ্ছে মতো মারতে আরম্ভ করে। হেনা ব্যথার তাড়নায় মুখ চেপে কান্না করছে আর আকাশের কাছে মিনতি করছে, প্লিজ আকাশ, আমার ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু না, আকাশের ছাড়ার কোনো নামগন্ধ নাই। সে আজ মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছে। সে হেনাকে বেল্ট দিয়ে মেরেই চলেছে। বেল্টের বাড়ির চোটে হেনার শরীরের বিভিন্ন স্থান থেকে ফেটে রক্ত বের হচ্ছে। ঠোঁট কেটে রক্ত লাল হয়ে গিয়েছে একদম। হেনার বাবা মা বাহির থেকে মিনতি করছে, প্লিজ আকাশ ভাই আমার মেয়েটাকে ছেড়ে দিন, সে মরে যাবে। আকাশ একটা পর্যায়ে সে নিজে কান্না করে দেয় হেনার অবস্থা দেখে, বিশেষ করে ঠোঁট কেটে রক্ত পড়ছে। আকাশ এটা দেখে চেঁচিয়ে কান্না করে দেয়। হাত থেকে বেল্টটা ফেলে দিয়ে হেনাকে ঝাপটে জড়িয়ে ধরে। কলিজা, তুই এটা কেন করলি? তুই কি জানিস না তুই ছাড়া যে আমার নিঃশ্বাস নেওয়া পর্যন্ত দায়ী হয়ে গিয়েছে? তোকে ছাড়া একটা নিঃশ্বাস নেওয়ার কথা পর্যন্ত চিন্তা করতে পারি না আমি। তোর যদি সত্যি কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বেঁচে থাকতাম বল? কি কারণে তুই আমাকে এতটা কষ্ট দিলি? হেনাও কান্না করছে আকাশকে জড়িয়ে ধরে। কলিজা এমনটা করেছে বলে আজ তুমি জীবিত আছো, না হয় তোমাকেও মেরে ফেলতো। তোমার ভালোর জন্যই আমি এমন একটা নাটক করে তোমার থেকে দূরে সরে গিয়েছি, কারণ তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। দরকার হয় দূর থেকে ভালোবাসবো, তাও তোমার ক্ষতি হতে দেই কি করে বলো? হেনা, তুমি কি বলছো? আমার তো কিছুই ঢুকছে না মাথায়। কিসের ক্ষতির কথা বলছো? আর আমাকে কে মেরে ফেলতো? হেনা চুপ করে আছে। প্লিজ হেনা বলো, এভাবে চুপ করে থেকো না। কে আমায় মারতে চায়, যার জন্য তুমি আমার থেকে এত দূরে সে গিয়েছো? হেনা আকাশকে ছেড়ে দিয়ে, শোনো তাহলে, তোমাকে শুরু থেকে সমস্তটা বলি। আরও তোমায় মেরে ফেলতে চাই। আকাশের তো হুঁশি উড়ে যায় হেনার কথা শুনে। কি বলছো হেনা, এটা কি করে সম্ভব? আর আরুই বা আমাকে কেন মারতে চাইবে? কারণ তুমি জাফর ইকবাল নাম শুনেছো, যিনি বাংলাদেশের টপ বিজনেসম্যান ছিল একটা সময়, যাকে তোমার বাবা টক্কর দিয়ে প্রথম পজিশন দখল করেছে। হ্যাঁ চিনি, কিন্তু ওনার সাথে আরও সম্পর্ক কি? আর জাফর ইকবাল তো মারা গিয়েছেন। আরও কে জানো? আরও হচ্ছে জাফর ইকবাল সাহেবের মেয়ে। সে তোমার উপরে প্রতিশোধ নিতে চায়। আকাশের তো চোখ বড় বড় হয়ে যায় হেনার কথা শুনে। কিন্তু কেন? আমি ওর কি ক্ষতি করেছি? তুমি ক্ষতি করনি, কিন্তু তোমার বাবা করেছে। জাফর ইকবাল সাহেব বহু বছর ধরে দেশের মধ্যে টপ বিজনেসম্যানের তালিকায় ছিল, যাকে তোমার বাবা হারিয়ে দিয়ে প্রথম পজিশন দখল করে। এটা জাফর ইকবাল সাহেবের সহ্য হয়নি। তিনার থেকেও শীর্ষে কেউ পৌঁছে গেছে, এটা তিনি মানতেই পারেননি, যার কারণে তিনি ডিপ্রেশনে চলে যায়। পরে একটা সময় দেখা যায় তিনি অতিরিক্ত ডিপ্রেশনে যাওয়ার ফলে হার্ট অ্যাটাক করে মারা যায়। ওনার বাসার সবাই জানতো ওনার পজিশন অন্য কেউ দখল করার ফলে উনি ডিপ্রেশনে চলে যায় আর তার থেকে হার্ট অ্যাটাক করে। তাই তার বড় মেয়ে আরও শপথ করে যাদের কারণে ওনার এই অবস্থা হয়েছে তাদের কাউকে
শান্তি দিবে না সে। জাফর ইকবাল সাহেবের মৃত্যুর জন্য সবাই তোমার ফ্যামিলিকেই দায়ী করছিল, তাই আরও কাজে নেমে পড়ে তোমাদের জীবন থেকে সুখ নামক বস্তুটাকে মুছে দিতে। আরও বহু আগে থেকেই সুযোগ খুঁজছিল যে তোমাদের জীবন থেকে সুখ কিভাবে কেড়ে নিবে, কিন্তু কোনোভাবেই তার চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারছিল না। তাই এমন সময় মুরগি নিচে গিয়ে ধরা দেয়, আর সেই মুরগি হচ্ছে তুমি। আরও সেই কলেজেই পড়ে, তুমি নিজেই সেই কলেজে গিয়ে ভর্তি হলে। তারপর আর কি, ব্যাস আরও নেমে পড়ে কাজে তোমার পেছনে। সে চেয়েছিল তোমাকে পটিয়ে তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে আর তোমার পরিবার থেকে সুখ কেড়ে নেবে। সে তোমাকে কাবু করার আগেই তোমার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। এটা সে কোনো মতেই মানতে পারছিল না। পরে সে লোক দিয়ে আমাকে জিম্মি করে আর বলে আমি যদি তোমার জীবন থেকে দূরে সরে না যাই তাহলে সে তোমাকে মেরে ফেলবে। এটা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম, আর যখন জানতে পারলাম যে জাফর ইকবাল সাহেবের মেয়ে, তারপর তো আমার ভয়ের মাত্রা আরও বেড়ে গেল। তখন আমি তাকে বলেছি যে আমি তোমার জীবন থেকে সরে যাব, কিন্তু সে তোমার আর তোমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। সে তো তোমার জীবন থেকে ভালোবাসা নামক সুখটাই কেড়ে নিয়েছেই। তাহলে তার আর কি চাই? তবে তোমার আচার ব্যবহার দেখে তোমার উপর থেকে তার ক্ষোভটা কমে যায়, তাই সেও আমার শর্তে রাজি হয়ে যায়। সে আমায় কথা দিয়েছিল যে তোমার কোনো ক্ষতি সে করবে না, তাই তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম। কিন্তু আমি জানি তুমি আমায় কখনো দূরে যেতে দিবে না, তাই মৃত্যু নামক নাটক করি বাবা মার সাহায্য নিয়ে, যাতে করে তুমি আমায় একদম ভুলে যাও। কারণ তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি মরে গিয়েও চাই না। তবে আরও ভাবতে পারে নাই আমি এমন কিছু করে বসবো, আরও ধরে নিয়েছিল আমি মরেই গিয়েছি। তাই সে তোমার থেকে দূরে সরে যায়, কারণ প্রতিশোধ সে নিয়ে ফেলেছে তোমার জীবন থেকে আমাকে একদম চিরতরে সরিয়ে দিয়ে। আকাশের তো কান্নায় চোখগুলো ঘোলাটে হয়ে আসছে হেনার কথা শুনে। হেনা, তুমি আমার ভালোর জন্য এত কিছু করলে, আর সে আমি তোমাকে না জেনে এভাবে বেল্ট দিয়ে মারলাম। কলিজা, আমায় মাফ করে দাও। এই আকাশ, কি বলছো এসব? প্লিজ এভাবে বলো না, আমার খুব কষ্ট হয়। আকাশ সাথে সাথে হেনাকে ঝাপটে ধরে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয় আর বলে, কলিজা, এই দুনিয়ায় আমার থেকে তোকে কেউ আলাদা করতে পারবে না। তুই শুধু আমার, আর কারণ না। তোর সমস্ত কিছুর উপরে শুধু আমার অধিকার আছে, আর কারোর কোনো অধিকার নাই। দুজনেই কান্না করছে, তবে হ্যাঁ, এটা কোনো দুঃখের কান্না না, এটা সুখের কান্না। তবে ভিতরে ভিতরে আকাশের খুব জন্ম নিয়েছে। সে আরুর 12টা বাজিয়ে ছাড়বে। আরু, তুই খালি ওয়েট কর। তুই আমার জীবনের সুন্দর দিনগুলো নষ্ট করেছিস, আমার জীবন থেকে সুখ কেড়ে নিতে চেয়েছিস। এবার আমি তো রুহুটাই শরীর থেকে বের করে ফেলবো। আকাশ হেনাকে ছেড়ে দিয়ে ওকে কোলে তুলে নেয়। চলো আমার সাথে, আজকের পর তোমাকে 1 মিনিটের জন্যও চোখ থেকে আড়াল করব না। আকাশ হেনাকে কোলে করে নিয়ে রুম থেকে বের হয়। হেনাও আকাশকে জড়িয়ে ধরে, ওর কোলের মধ্যে ছোট বাচ্চার মতো জড়সড় হয়ে আছে। আকাশ রুম থেকে বের হতেই হেনার বাবা আকাশের পায়ে পড়ে যায়। ভাই, আপনি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ভাই, আপনার পায়ে পড়ি, আমার মেয়েটাকে কিছু করবেন না, ওর কিছু হলে আমি মরে যাব। এই ওসি, একদম চুপ। আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। হেনাকে আমি আর 1 সেকেন্ডের জন্যেও নিজে থেকে আড়াল করব না। ওকে আমি বিয়ে করে সারা জীবন আমার বাসার বউ করে রেখে দিব। অনেক সাধনার পর ওকে আমি ফিরে পেয়েছি। হেনার আব্বু আকাশের পা ছেড়ে দেয়, কারণ তিনি কিছু একটা লক্ষ্য করেছে। আকাশ কথা বলার সময় তার চোখের মধ্যে পানি টলমল করছিল। তিনি বুঝে গেছেন যে আকাশের মতো ভালো আর কেউ বাঁচতে পারবে না হেনাকে। সে নিজের জীবন দিয়ে হলেও হেনাকে রক্ষা করবে। আকাশ হেনাকে কোলে করে নিয়েই ঘর থেকে বের হয়ে পড়ে। পরে সিএনজি একটা ঠিক করে সোজা হোটেলে চলে যায়। আর যাদের সাথে মিট আপ করেছিল তাদেরকে সে থানার সামনে থেকে বিদায় করে দেয়, কারণ হেনার বাসায় সবাইকে নিয়ে আসা সম্ভব না। হোটেলে পৌঁছেও হেনাকে সে কোল থেকে নামায় না। হোটেলের সবাই তো মুচকি মুচকি হাসছে আকাশের অবস্থা দেখে, কিন্তু আকাশের এতে কিচ্ছু আসে যায় না। সে তার বউকে কোলে উঠিয়েছে। হেনাকে কোলে করে নিয়ে নিজের রুমে যায়। নুসরাত তো আকাশকে দেখে অবাক, কারণ তার কোলের মধ্যে মেয়েটাকে তখন নুসরাত
আকাশকে প্রশ্ন করলো, স্যার মেয়েটাকে? তোমাদের ভাবি নুসরাত ভ্যাবাচাকা খেয়ে যায় আকাশের কথা শুনে। স্যার ভাবি মানে? ভাবি মানে ভাবি, আজকালের মধ্যে আমার বিয়ে করব। নুসরাতের তো মাথায় ঢুকতেছে না আকাশ হুট করে কাকে ধরে নিয়ে এসে ভাবি বলছে। নুসরাত সব গুছিয়ে নাও, আজকে আমরা ফিরে যাচ্ছি। তারপর আকাশ 3টা টিকিট কনফার্ম করে। সেদিনেই আকাশ হেনাকে নিয়ে ওর শহরে ফিরে যায়। আকাশের বাসার সবাই তো অবাক হেনাকে দেখে, যদিও অবশ্য তারা আগে কখনো হেনাকে দেখেনি, কিন্তু আকাশ তাদেরকে ছবি দেখিয়েছিল। আকাশ, হেনা না মরে গিয়েছে, তাহলে সে ফিরে আসলো কি করে? আম্মু তার পিছনে অনেক লম্বা ইতিহাস। এমন সময় আকাশের আব্বু এসে বলল, কিসের ইতিহাস? আকাশ তারপর সমস্ত কিছু খুলে বলে। আকাশের আব্বু তো শুনে পায়ের রক্ত মাথায় উঠে যায়। কি জাফর ইকবালের মেয়ে এমন কাজ করেছে? ওয়েট, দাঁড়া, আমি খবর লাগাচ্ছি, ওদের 12টা বাজিয়ে ছেড়ে দেব। না বাবা প্লিজ, তুমি এমন কিছুই করো না, যা করার আমি করছি। সে আমাকে কষ্ট দিয়েছে, আমার প্রতিশোধ আমি নিব, আর তোমরা বিয়ের ব্যবস্থা করো। ওকে, তোর যেমনটা ভালো লাগে সেটাই কর। আকাশ লোক লাগিয়ে দেয় জাফর ইকবাল সাহেবের বাড়ির খোঁজ দিতে। একটু পর ফোনে খবর আসে জাফর ইকবাল সাহেবের বাড়ির সমস্ত ডিটেলস। আরও যে বাসাটা দেখিয়েছিল আগে, সেটা যদি হতো তাহলে সে মিনিটের মধ্যেই আরুকে বের করে ফেলতো। কিন্তু আরু তো সেই শহর ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। হেনা তুমি থাকো, আমি একটু আসছি। সে ল্যাম্বরগিনিটা নিয়ে টান দিয়ে সোজা জাফর ইকবালের সাহেবের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটা বয়স্ক মহিলা বাড়িতে। এই যে আন্টি, আরু কোথায়? বাবা, তুমি কে? আরুর বন্ধু হয়তো। ও, তুমি কি ওকে দেখতে এসেছো? কিন্তু সে তো এখানে নাই। মানে তাহলে সে কোথায়? কেন বাবা, তুমি জানো না? সে যে আজ 1 মাস যাবৎ ব্লাড ক্যান্সার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আকাশের তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আন্টি কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আজ 1 মাস ধরে আমার মেয়েটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানি না কার বদদোয়া লেগে এমন হয়েছে, কোন পাপের ফল সে ভোগ করছে। বাবা জানো, আমার মেয়েটা ছাড়া আমার কেউ নেই। ছোট মেয়েটা থেকেও না থাকার মতো। সে নিজেকে সামলাতে কষ্ট হয়ে যায়, আমাকে সামলাবে কি করে? উনি বলতে বলতেই কান্না করে দেয়। আকাশের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আরুর উপর থেকে সমস্ত রাগ মিনিটের মধ্যেই উধাও হয়ে যায়। আর সে বুঝতে পারে বয়স্ক মহিলাটাই আরুর আম্মু। আন্টি আপনি প্লিজ কান্না করবেন না, আরুর কিচ্ছু হবে না। যত ভালো চিকিৎসা লাগে আমি ওকে করাবো, ওর কিচ্ছুই হবে না। আপনার মেয়েকে আমি আপনার কোলে ফিরিয়ে দিব। আকাশ আরুর আম্মুর থেকে ঠিকানা নিয়ে হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে দেখে আরু একটা বেডের উপরে শুয়ে আছে, ওর মুখে মাস্ক লাগানো, তার কেবিনের বাহিরে লেখা ভিতরে প্রবেশ নিষেধ। তাও আকাশ ডাক্তার থেকে অনেক কষ্টে অনুমতি নিয়ে কেবিনের ভিতরে যায়। আরুকে দেখে আকাশের বুক ফেটে কান্না আসছে। আকাশ আরুকে ডাক দেয়, এই আরু উঠো, দেখো আমি এসে গেছি, দেখ তোর বন্ধু আকাশ এসে গেছে। কিন্তু আরুর কোনো সারা শব্দ নাই। এই আরু, তুই কি আমার সাথে কথা বলবি না? সেই যে আমাকে ছেড়ে চলে এসেছিস, তারপর তোর আর কোনো খোঁজই পাইনি রে আমি। আরু আস্তে আস্তে চোখ মেলার চেষ্টা করছে। সে চোখ খুলে দেখে আকাশ তার সামনে বসে আছে। আরুর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আরু আকাশকে ইশারায় বলে মুখ থেকে মাস্কটা খুলে দিতে। আকাশ তাই করে, মুখ থেকে মাস্কটা খুলে দেয়। আকাশ, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি, কারণ তোকে না দেখলে যে আমি মৃত্যুর স্বাদ কখনোই ভোগ করতে পারতাম না। তোকে যে অনেক কষ্ট দিয়েছি আমি, বিধাতা যে তোর কাছে মাপ না চাইয়ে আমাকে মৃত্যুর স্বাদ ভোগ করাবে না। আকাশ প্লিজ আমায় মাফ করে দিস রে। তোর জীবন থেকে সুন্দর সময়গুলো আমি কেড়ে নিয়েছি। তোর ভালোবাসার মানুষটা যে আমার জন্য নিজেকে শেষ করে দিয়েছে। পাপ করতে করতে পাপের বোঝা ভারী করে ফেলেছি আমি। বাবার মৃত্যুর জন্য তোদেরকে দায়ী করে তোর জীবন থেকে শান্তি নামক বস্তুটা কেড়ে নিয়েছি। কিন্তু বিশ্বাস কর, এখন উপলব্ধি করতে পারছি যে কারোর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকে না। উপরওয়ালার যখন হুকুম থাকে তখনই তার মৃত্যু হয়।
আমি জানি না তোর কাছে কিভাবে মাপ চাইলে তুই আমাকে ক্ষমা করবি, কিন্তু বিশ্বাস কর, তুই যদি আমায় মাফ না করিস তাহলে উপরে গিয়েও শান্তি পাবো না। এই পাগলি মেয়ে, এসব কি বলছিস উল্টাপাল্টা? তোর উপরে আমার কোনো রাগই নাই। আমি সমস্ত কিছু ভুলে গিয়েছি। আর হেনা পরেনি, সে ফিরে এসেছে। সে তোর কথায় আমার থেকে দূরে সরে গিয়েছে, এমন একটা নাটক করে। আর এখন সমস্ত কথা বাদ, তোকে আগে সুস্থ হতে হবে। আকাশ, আমার হাতে যে আর সময় নাই রে, সুস্থ হয়ে। এই মেয়ে একদম চুপ, তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হতে পারে না। আমি তোকে বাহিরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। আকাশ প্লিজ এমনটা করিস না, কোনো লাভ হবে না এতে, উল্টো বড় তোর খরচ হবে। প্লিজ হ্যাঁ, আমায় মাফ করে। আরও একদম চুপ থাকতে বলেছি তোকে, আর একটা কথাও বলবি না তুই। আকাশ সাথে সাথে ওর বাবাকে ফোন করে, বাবা আজকেই ইন্ডিয়ার 3টা টিকিট কাটো তো বিমানের। কেন, তুই ইন্ডিয়ার টিকিট দিয়ে কি করবি? বাবা হাতে এত সময় নেই, বেশি কিছু বলতে পারবো না, সময় হলে সব বলবো। হেরাকে রেডি থাকতে বলো, আমি এসে ওকে নিয়ে রওনা দিব। আচ্ছা, আমি টিকিট কেটে রাখছি আর হেনাকে বলছি। আকাশের আব্বু তৎক্ষণাৎ 3টা টিকিট কেটে রাখে ইন্ডিয়ার। আকাশ আরুকে হসপিটাল থেকে রিলিজ করে ছাড়িয়ে দিয়ে ওর সাথে করে বাসায় নিয়ে যায়। পরে বাসা থেকে হেরাকে সাথে দিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে রওনা দেয়। আরুকে মাদ্রাসে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে আকাশ। সেখানে যাওয়ার পর সেখানকার ডাক্তাররা বলে, না তাহলে সেটাই করান। আরুকে ডায়ালাইসিস করানো হয়। এভাবে পরপর 4 বার ডায়ালাইসিস করানো হয়, কিন্তু আরুর কিচ্ছুই হয়নি আল্লাহর রহমতে, বরং সে মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। আকাশ আরুকে নিয়ে দেশে ফিরে। আরু এখন মোটামুটি সুস্থ। আরু হেনার থেকে মাপ চেয়ে নেয়। প্লিজ হ্যাঁ, আমায় মাফ করে দিস। আমি যাদের ক্ষতি করেছি তারাই আমার জীবন বাঁচিয়েছে। এই আরো পাগলামো কেন করছিস? তুই জানিস না বন্ধুদের মধ্যে সরি টরি এসব কিছুই চলে না। শোন, আমি সব ভুলে গিয়েছি। এখন থেকে তুই আমার বান্ধবী না, খালি তুই আমার বোনও। তো মাফটাফ ভুলেও চাইবি না। আচ্ছা। দেশে আসার কিছুদিন পর আকাশের আব্বু আম্মু আকাশের আর হেনার বিয়ের ডেট ফিক্সড করে। তারপর ওদের বিয়ে হয়ে যায়। আকাশের আর হেনার বিয়ের সমস্ত কিছু আরুই প্ল্যানিং করে। কিভাবে কি করবে, 3জন একটা পরিবারের মতো হয়ে গিয়েছে। আজ আকাশ আর হেনার বিয়ে হয়েছে, 1 বছর হতে চলল। হেনা মা হতে চলেছে। সবাই তো মহা খুশি, বিশেষ করে আকাশের বাবা মা, যে তাদের বংশের প্রদীপ আসতে চলেছে। হেনার বাবা মাও এসেছে হেনাকে দেখতে। আকাশের কেন জানি হেনার বাবার প্রতি অন্যরকম একটা ঘৃণা কাজ করে, কারণ লোকটার আগের চরিত্রের কথা এখন সে ভুলতে পারেনি। তাও সমস্ত কিছু ভুলে আপন করে নিয়েছে। সেটা করতো না অবশ্য, সেটা করেছে খালি একমাত্র হেরার মুখের দিকে চেয়ে। আরও তো মহা খুশি যে হেরার বেবি হতে চলেছে। এই হ্যাঁ, তোর তো ছেলে হবে, তুই জানিস? আরো তুই কি করে জানলি? কারণ আমার তো বিএফ নাই, বড় নাই, তাই তো ছেলে হবে। আর আমি তোর ছেলের সাথে ছুটিয়ে প্রেম করব। এই হ্যাঁ। আল্লাহ রে আল্লাহ, শয়তানকেও হার মানাবি তুই। এমন সময় আকাশ অফিস শেষ করে বাড়ি ফিরে। এই যে দুইজনের মধ্যে কি ফুসুর ফাসুর চলছে শুনি। শুন বাকি ফুসুর ফুসুর চলছে। এমন সময় আরু হেরার মুখ চেপে ধরে। হ্যাঁ, প্লিজ বোন আমার, বলিস না। হেনা মুখ থেকে আরুর হাত ছাড়িয়ে নিয়ে বলল, ও বলছে আমার নাকি ছেলে হবে, আর তার সাথে আরো নাকি চুটিয়ে প্রেম করবে। ওর নাকি কেউ নেই। ও এই কথা? দাঁড়া বদমাইশ মেয়ে, তোর বিয়ের ব্যবস্থা করছি। এইভাবেই হাসি খুশিভাবে চলতে থাকে দিনকাল। কিছুদিন পর আরুর বিয়ের দিন তারিখ পাকা হয়। পাঠক ভাইরা, আপনারা সবাই আইসেন কেমন? এবার ভাগেন।